এরকম বই অনেক বেশি পাবলিশ করতে চায় যাদের ফলোয়ার অনেক আছে সোশ্যাল মিডিয়াতে। আমি দেখছি সালমান মুক্তাদির থেকে শুরু করে এই মুস্তাক, তিশা, হাবি জাবি, এদের বইয়ের সেলও কিন্তু ভালো হয়েছে। যে ইনফ্লুয়েন্সাররা বই প্রকাশ করতেছে যেটা তাদের ফিল্ড ছিল না কখনোই, তারপরে বইগুলো সেল হচ্ছে, তার মানে প্রকাশনী সেদিকে ধাবিত হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এটা প্রত্যেক বই মেলাতে তুমি দেখতে পাচ্ছ। অন্তিক কিন্তু প্রায় কয়েক মেলা ধরেই বই প্রকাশ করছে, ওর বই কিন্তু বেশ ভালো সেল হচ্ছে। এবং আমি নিজে একটা বই পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে, কমিক জনরার মধ্যে বই পড়ে ভালো লাগছে। আমি দেখা গেছে পরের বার কোনো মেলায় আসলে আমি ওর বইটা নেব। তুমি যখন একটা গ্লাসে চিনি ঢালবা, চিনিটা এমনি এমনি গলে যাবে না, তোমাকে নাড়া দিতে হবে, ঠিক এরকমই ওই নাড়া দেওয়ার কাজটা হচ্ছে তোমাকে কথা বলে নেওয়া। রিমোট জবের ফলে আমি দেখছি যে একটা অপরিচিত মানুষদের সাথে কথা বলতে আমি কমফর্ট ফিল করি না। কোথাও না কোথাও এই জায়গাটা আমি আর কি ফিল করি যে আমার কথা বলতে ইচ্ছা করে, আমি মানুষদের সাথে মিশতে চাই, কিন্তু কেন জানি পারি না। এইটা আমি যদি লিখতে চাই এবং এটা যদি আমি পাবলিশ করতে চাই কোনো একটা বই মেলাতে, আমাকে ঠিক কোন কোন প্রসেস দিয়ে কাকে ধরতে হবে এবং কত টাকা লাগবে আমাকে এটা একটু বলে। এনিহাউ, ওয়েলকাম ভাইয়া। আমি আমার পডকাস্ট শুরু করার আগে আপনাকে ইনভাইট করছিলাম, এন্ড তারপর থেকে অনেক জল্পনা কল্পনার পর ফাইনালি আজকে একসাথে পডকাস্ট হচ্ছে। তো শুরু করার আগে আমি চাচ্ছি আপনি একটু আপনার ইন্ট্রোডাকশন দেন, যদিও আমরা এরকম স্ট্রাকচার ফলো করি না পডকাস্টে, তারপরও আচ্ছা, আজকে সমস্যা একটু নেই, আমি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছি বিএম পারভেজ রানা, আহ একজন লেখক, অনুবাদক এবং প্রচ্ছদ শিল্পী। তো এটা হচ্ছে আমার কাজের পরিচয়। এমনিতে আমার ব্যাচেলর বা অনার্স যেটা, এটা কমপ্লিট করা হয়েছে 2023 সালে। এখন আপাতত বলা যায় ক্যাটাগরি বা কারিগরি দিক দিয়ে আমি বেকার, কিন্তু বাদ বাকি অন্য সব জায়গায় আমার একটা প্রফেশন আছে, যেটা প্যাশন মূলত, এই লেখালেখি করা, এটা নিয়েই আছি। আর পার্ট টাইম বা এদিক সেদিক মিলিয়ে দেখা যায় ডিজাইনিং করা হয়, যেটা অবশ্যই জেনে থাকবা। সেই একসাথে, হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি। একসাথে অনেক কিছুই, রাইটার থেকে শুরু করে ডিজাইনিং। জোস। আপনি মনে এটা হয় আপনার এটা একটা বল। হুম হুম হুম। আপনি মনে হয় আপনার একটা বইয়ের কাভার এআই দিয়ে করছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে বইয়ের কভারটা এআই দিয়ে করার কারণ হচ্ছে কি, আমি মানে প্রায় ওটার জন্য প্রায় 3টা প্রচ্ছদ করেছিলাম। তো 3টা প্রচ্ছদ করার পরে তিনটা 3 নামের প্রচ্ছদ করা হয়েছে, প্রথমে দেশদ্রোহী, তারপর অন্য একটা নামে, তারপর হচ্ছে অল্প আলোর গল্প। এখন প্রকাশক সাহেব তিনি দেখলেন, তিনি দেখার পরে বললেন যে আসলে কোনটা ভাল লাগতেছে। এখন সবাইকে, যে টিম ছিল তার টিমে সবাইকে বলা হলো, তো টিমে সবাই দেখে বলতেছে যে শেষেরটা ভাল লাগছে। এখন আমি এটা প্রথমে বলে নিছি ভাই এটা কিন্তু এআই দিয়ে করা, এবং আমি কিছু মডিফাই করেছি, এই যা। হুম। তো পরে বলতেছে সমস্যা হবে না, আপনি ওটা দিয়ে দেন। তো আমি পরে বললাম যেহেতু প্রকাশকের যেহেতু সমস্যা নেই, তা আমার কিসের সমস্যা, আমি দিয়ে দিয়েছি পরে। যারা পডকাস্ট দেখতেছেন তাদের বলে দেই, এই যে এই কভারটা, এটাই না? হ্যাঁ, এটাই অল্প আলোর গল্প। এটা প্রথমে দেশদ্রোহীতে আসার কথা ছিল, দেশদ্রোহী নামে, মানে গল্পের উপর দিয়ে ডিপেন্ড করে। পরে প্রকাশক বললেন যে আচ্ছা একটু কাজ করি, দেশদ্রোহী নামটা পাল্টে দিয়ে আমরা অল্প আলোর গল্প নিয়ে আসি। এই জন্য আমাকে 2024 মেলায় হচ্ছে দেশদ্রোহী বলে ডাকা হচ্ছিল। সবাই প্রায় যে দেখছে সেই দেখছে বলছে দেশদ্রোহী দেশদ্রোহী। তো এই যা। হ্যাঁ, এটা এআই দিয়ে করা। ইভেন আমার বেশিরভাগ হচ্ছে দেখা যায় কি, অ্যাজ এ ডিজাইনার আমার কাছে মনে হয় এআইটা হেল্পফুল কিছু কিছু ক্ষেত্রে। আমাকে অনেক ক্ষেত্রে দেখা যায় তোমার আইডিয়া জেনারেট করতে পারে বেশ সুন্দর। আমি হয়তো হুম, তারটা পুরোপুরি নিচ্ছি না, কিন্তু আমি ওই আইডিয়া অনুযায়ী কিছু কাজ করতে পারছি, এটা এটা ভালো একটা দিক অবশ্যই AI। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর এই বইটা আমি ফার্স্ট নন ফিকশন বই কিনছি। এর আগে যত নন ফিকশন আমি মানে পাইছি, কেউ হয়তো বা দিছে, আর নাহলে ওই যে বইমেলায় টইমেলায় কুইজ প্রতিযোগিতা, হ্যান ত্যান, পুরস্কার টুরস্কার এইসব পাইছি। বাট প্রথম নন ফিকশন কেনা বই। তবে মজার ব্যাপার হচ্ছে আমি এই বইটা খুব বেশি পড়তে পারিনি, এক দুইটা গল্প পড়ছি। কারণ আচ্ছা, আমি না সমস্যা নেই। এটা এটা নন এটা ফিকশনের এটা সাথে হচ্ছে আমার কি, কেন জানি ভালো লাগে না। হুম। এটা এটা নন ফিকশন আদলে বলা যায় কিছু আছে এখানে, তবে বেশিরভাগই হচ্ছে তোমার মনে করো ফিকশন স্টোরিজ, যেটা আমাদের ছোট ছোট গল্পের আকারে করে ফেলছি। তো তো হুম। হুম। যার কারণে অনেকেই দেখা যায় 5-6টা পড়েছে, তো 9টা গল্প আছে, 5-6টা পড়েছে, তারা 5-6টার উপর ডিপেন্ড করে বলেছে যে ভাই ভালো ছিল। আবার কেউ কেউ আছে দেখা যায় তোমার মনে করে বলছে যে ভাই পুরোটা পড়েছি, পুরোটার কিছু গল্প আমার কাছে তেমন একটা ভালো লাগেনি পার্সোনালি, তো কিছু গল্প একদম পুরো ভালো লাগা থেকে ছাড়িয়ে গেছে। তো আমার যখন আমি হচ্ছে তোমার
বইটা সিলেক্ট করছিলাম যে কি কি গল্প দেব। বলা যায় একটা এক্সপেরিমেন্ট অনুযায়ী, এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার ছিল যে আমি যেই যে বই দিয়ে গল্প দিয়েছি, সেই গল্পের মধ্যে দেখা যায় কিছুটা আমি মনে করেছি যে দেখি পাঠকের কেমন লাগে, এবং কিছুটা দিয়েছি এবার এইগুলাতে পাঠক, আমি জানি যে পাঠকগুলো খুব আনন্দ পাবে বা পড়ে ভালো লাগবে তাদের। তো ওইটা দেখার পরে দেখলাম যে আসলে আমি সফল আমার এক্সপেরিমেন্টে। নাইস, নাইস। তো আমি উম এই টপিকটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম যেটাতে আমি বেশি প্যারা খাই। যে এই যে ফিকশন, নন ফিকশন অ্যান্ড আমি পার্সোনালি বই ব্যাপারটা আমার কাছে এইভাবেই আসছে যে বই পড়ে আমার লাইফ ভালো হবে। সো লাইফ যেটাতে ভালো হচ্ছে না সেটা আমি পড়ব না। সো ফিকশন যখন হাতে তুলি আ ভাল লাগে কিছুটা পড়তে। বাট দিন শেষে মনে হয় আচ্ছা সময় নষ্ট হচ্ছে। একটা সেলফ ইমপ্রুভমেন্ট বই হাতে তুলি, মানি ম্যানেজমেন্ট এর বই হাতে তুলি। ভালো লাগে প্লাস এই চিন্তাটা আসে যে না আমি কিছু শিখছি, আমি গ্রো করতেছি। সো আমি জানি হ্যাঁ, না কোনটা এটা ভালো কোনটা ঠিক। বাট হ্যাঁ। না না, এইখানে কথা হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের আলাদা ইন্ডিভিজুয়াল একটা পছন্দ আছে, কেমন যে তার ক্রাইটেরিয়ার মধ্যে যে বইগুলো তার থাকে সেই বইগুলো সে পড়ে। যেমন আমার পড়ার মধ্যে বেশিরভাগই দেখা যায় নন ফিকশন বইগুলো আমার পড়া হয়। বিভিন্ন থিওরিটিক্যাল আলাপ বা রিসার্চের যে আলাপগুলো থাকে সেগুলো আমি পড়ি। লিখার ক্ষেত্রে দেখা যায় আমি ফিকশনটা বেশি লিখে, এমনকি আমার নন ফিকশন বই এবার বেরিয়েছে 25শে বই মেলায়। তবে কি, আমার কি বই বাড়ি? পছন্দের একটা ক্যাটাগরি, এই বইটা হচ্ছে এবার প্রায় দুটো বই, একটা বই হচ্ছে নন ফিকশন তোমার, আরেকটা হচ্ছে হলো আমার অনুবাদ করা একটা বই, কেইগো হিগাশিনোর দা লেটার বইটা। তো এটা হচ্ছে যার যার ক্রাইটেরিয়া, বলা যায় যে আমি এই ক্রাইটেরিয়া ভাল লাগছে, আমার এই ক্রাইটেরিয়া ভাল লাগছে না, এমন হতে পারে। যেমন আমি অনেককেই দেখেছি যারা হচ্ছে তোমার ফিকশন পড়তে গিয়ে দেখছে যে তারা বলতেছে ফিকশন গার্বেজ, ফিকশন ভাল লাগে না, এরকম একটা উপন্যাস পড়ে শুধু শুধু সময় নষ্ট, মিথ্যা কল্পকাহিনী পড়ে আমার সময় নষ্ট করে কোনো দরকার নেই, এর থেকে বরঞ্চ আমি একটা রিসার্চ মূলক একটা পেপার পড়তে পারি, যে পেপারটা পড়লে আমার কিছুটা উপলব্ধি আসবে। এখন দেখো এখানে ক্যাটাগরি ভিন্ন আছে। তুমি একটা নন ফিকশন পড়তে পারো জ্ঞান আহরণ করার জন্য, আর একটা ফিকশন পড়তে পারো তুমি আনন্দ বা উপভোগ করার জন্য, কেমন? এখন উপভোগ করতে গিয়ে যে তুমি কিছু শিখবা না এমন না। আমরা তলস্তয়ের অনেক উপন্যাস দেখছি, এখন তলস্তয়কে আমি ওই একদম পুরো ডাউন মার্কে নিয়ে নিয়ে যেতে পারি না। তলস্তয় বিখ্যাত মানুষ, কেমন? তিনি ফিকশন বেশি লিখেছেন। এখন এমনকি ফিকশনই তার প্রায় সব বই ফিকশন। ব্রাদার কামারাজেভ যদি কেউ পড়ে তাহলে সে দেখবে যে এটার মধ্যে কি সুন্দর করে তিনি বর্ণনা করেছেন এই ব্যাপারগুলো, বর্ণনা শৈলীটা কত সুন্দর, এবং গল্পগুলো প্লট যে বিশাল একটা বই, তার কাছে মনেই হবে না বিশাল। আবার দেখা যায় একই রকম ভাবে আমরা সেলফিশ জিন, রিচার্ড ডকিন্সের যদি সেলফিশ জিনটা ধরি, তো সেলফিশ জিন বইয়ের মধ্যে তোমার দেখা যাবে যে মানুষের যে ভেতরকার যে একটা আত্ম অনুভূতি আছে, বা এই যে আত্ম একটা পর নির্ভরশীলতা বা নিজ যে সেলফ নির্ভরশীলতা ব্যাপারটা থাকে, এই ব্যাপারটা চলে আসে, কেমন? তো তুমি দুইটা ক্রাইটেরিয়া, দুইটা ভিন্ন জগতের জিনিস, কিন্তু পুরোটাই সাহিত্য। হ্যাঁ, আমি আমি যদি চিন্তা করে যে আমি হুমায়ুন স্যারকে বার্টন রাসেলের বইতে বইতে পাবো, ওটা হবে না। আবার বার্টন রাসেলকে আমি যদি রিচার্ড ডকিন্স এর খুঁজতে যাই, তাও হবে না। প্রত্যেকে আলাদা আলাদা জায়গা লিখেছেন, প্রত্যেকে তাদের আলাদা আলাদা জায়গা আছে। ঠিক তেমনি ফিকশন যে পড়বে, ফিকশন পড়ে সে উপলব্ধি করতে পারবে জীবন কেমন। তুমি যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পড়ো, তুমি তাদের জীবন সম্পর্কে জানবে। সেখানে যদিও কিছুটা অ্যাফেয়ার রিলেটেড তিনি লিখেন, অর্থাৎ পরকীয়া সম্পর্কে বিভিন্ন বইতে, যেমন তোমার বইটা আছে শশী, যেটা পুতুল নাচের ইতিকথা, শশীকে নিয়ে তিনি লিখছেন, সেখানে পরকীয়ার অনেক কিছু আছে। তো তুমি ওইটা একটা উপলব্ধি করতে পারো তাদের জীবন কেমন। এটা তুমি আসলে ফিকশন ছাড়া অন্য কিছুতে পাবা না। তুমি নন ফিকশনে তাদের বায়োডাটা পাবা, তাদের ভেতরকার জীবনী পাবা, এইসব জিনিস যেটা নিয়ে আসতে পারে, কেমন? বায়োডাটাও যে জীবন, আত্মজীবনে এক ধরনের নন ফিকশন টাইপেরই, কিন্তু তিনি যেভাবে বর্ণনা করেন এটা। তুমি সেলফ, এই যে দেখো তুমি সেলফ যেই বিল্ডের বইগুলা পড়তেছো, বা বলা যায় আত্মকে একটু শুদ্ধি করার জন্য তুমি যেই বইগুলো পড়ছো, সেই বইটা পড়ে তোমার কাছে মজা লাগতেছে কারণ তুমি কিছু ইমপ্রুভমেন্ট করার জন্য কিছু পাচ্ছ, কেমন? হুম। এখন যদি একটা ফিকশনে তোমার ঠিক তেমন কিছু একটা ইমপ্রুভমেন্ট করার মতো কিছু দিয়ে রাখতো, অবশ্যই তুমি ওইটাও পছন্দ করতে। এটা বলা যায়। হ্যাঁ, এখন এটা যার যার ক্রাইটেরিয়া, এইখানে আসলে তর্ক বহু আছে, বহু তর্ক থাকতে পারে যে এই আমার এটা পছন্দ মানে এটাই পছন্দ, অন্য কেউ এটা ধরতে পারবে না, এমন তো কোনো কথা নেই। না, না। হ্যাঁ, আমি দেখছি বই যারা পড়ে তারা মানে বিভিন্ন মানুষের যে ওদের যে পার্সপেক্টিভটা আছে সেটাও বোঝার চেষ্টা করে। অ্যান্ড আমার মাঝেও এই জিনিসটা ১ম দিকে যখন আমি বোর্ডে কিছু পড়তাম না তখন ছিল যে আমি রাইট। হ্যাঁ, বাকি যেগুলো হচ্ছে সেগুলো ভুল। বাট যখন মানুষের কথা, মানুষের জিনিস আরকি পড়াশোনা হইছে তখন আরকি এই জিনিসটা বুঝছি না পৃথিবী এইভাবে চলে না। আরেকজনের আরেক রকম মত বা আরেকজনের আরেক রকম ইচ্ছা থাকতেই পারে। অ্যান্ড সবার উচিত এটা অ্যাডপ্ট করা বা ওটা মেনে নেওয়া। অ্যান্ড ওইখান থেকে আসতেছিলাম যে আমি দেখছি যারা নন ফিকশন বা এই যে গল্প-টল্প উপন্যাস খুব বেশি পড়ে,
এদের আমি জানি না আমি ভুল হইতে পারি। বাট এরা দেখছি মানুষের সমস্যা নেই। সাথে খুব সুন্দর করে মিশে যেতে পারে। হ্যাঁ? এবং আপনারও আমি কথা শুনছি এরকম যে আমি অয়েনদার কাছ থেকে শুনছি যে ও আমার বাসায় আসলো, আসি পুরো ফ্যামিলির সাথে এমনভাবে কথা বলতেছে যেন কতদিন হয় চেনে। আমি এই ব্যাপারটা আরকি নিতে চাচ্ছিলাম আপনার থেকে যে এইরকম আরকি স্কিল আহ কিভাবে গ্রো করব? যে কাউকে চিনি না বাট হুট আচ্ছা, করে গেলাম তার সাথে এত মধুর আলাপ হইল। এইখানে বিগত একটু কথা বলা উচিত। আমি তখন হচ্ছে ক্লাস 9-10 এরকম সময়ে ছিলাম। তো আমি দেখা যেত আমাকে আমার সরোজ স্যার যিনি কেমিস্ট্রি টিচার ছিলেন, তো উনি আমাদের কেমিস্ট্রিও নিতেন, আবার দেখা যেত মাঝে মধ্যে ম্যাথও এসে নিতেন। তো উনি এসা বলতেন আমাকে আমাকে একটা নাম দিয়েছিলেন, তিনি ক্লাস 7-এ বসে একটা নাম দিয়েছিলেন যে ফটিক। কেমন, অর্থাৎ ফটকা আচ্ছা। বলতেন তিনি আমাকে, বিকজ অফ আমি হচ্ছে প্রচুর পরিমাণ চঞ্চল ছিলাম। কিন্তু এই চঞ্চলতাটা ছিল হচ্ছে আমার সাথে যদি কেউ থাকে তখন। কেমন, আমি যখন একা হয়ে যাই পুরোপুরি একা হয়ে যেতাম, এটা একটা স্বভাব ছিল। তো পরবর্তীতে আমি দেখলাম যে না, আমার এই স্বভাবটা পরিবর্তন করা উচিত না, আমি মানুষের সাথে মিশতে চাইবো। এই মিশতে 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 একটা সময় আমার মনে হলো যে আমার আশপাশে যারা থাকে তারাও আমার সাথে মিশে হ্যাপি ফিল করে, ব্যাপারটা খুব ভালো লাগে আমার, যে তারা আমাকে ফোন দিচ্ছে যে ভাই আপনি কোথায় আছেন, আসেন দেখা করব। তো ব্যাপার এই যে বুয়েটের আমার ছোট ভাই আছে নিশান, তো প্রায় মাঝে মধ্যে, আমি ব্যস্ততার কারণে যেতে পারি না, প্রায় মাঝে মধ্যে ফোন দিয়ে বলে ভাই হলে আসেন, কথা হয় না অনেকদিন, কথা বলবো, চলেন আসেন। তো এই জিনিসটা আমার কাছে আসলে অবাক করে। এই যে অয়ন মাঝে মধ্যেই দেখা যায় বলে যে ভাই রাজশাহী আসো, রাজশাহী কথা হবে ইত্যাদি, আড্ডা হবে ইত্যাদি, এইসব জিনিস। তো এটা আসলে আমি বিল্ড করেছি বলা যায়, হয়তো অভ্যাসগত ভাবে, জিনগত ভাবে, অথবা আমার কাছে মনে হয়েছে যে আমি মানুষ ছাড়া ঠিক চলতে পারি না। আমার কাছে দু চারজন মানুষ থাকলে আমার কাছে মনে হয় যে এই যে শেয়ার করতেছি, যেমন তুমি ইন্ডিয়ান একজন কমেডিয়ান আছেন, সামাই রায়না। তো তার হুম। একটা সেমিনার ছিল, তিনি একজন ইনভাইটেড হয়ে গিয়েছিলেন একটা সেমিনারে। তো তখন তাকে বলা হচ্ছিল যে আপনি যে এই যে এত উৎফুল্ল থাকেন এটা কি করে থাকেন। তো সে বলছিল যে আমি আসলে এই যে ধরেন কোন একটা ট্যুরে গেলাম, আমি এখন ট্যুরে আমি একা গেছি, আমার আমি 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 কোনো আনন্দ পাবো না, আমার কাছে কোনো আনন্দ থাকবে না, আমার আমার কাছে মনে হবে যে আমি স্যাড, আমি একা একা কি করবো না করবো। কিন্তু আমি যদি ওই একই ট্যুরে কিছু বন্ধুকে নিয়ে যাই, আমার দেখা যাবে পুরো সময়টা খুব দারুণ কাটছে। কি করে, আমি এটা নিয়ে মজা করতেছি, ওটা নিয়ে মজা করছি, এসব অনেক কিছু নিয়ে মজা করা যাবে। এই ব্যাপারটাই আমার কাছে, আমি দেখলাম যে আমি শোনার পর আমি দেখলাম যে আসলে আমি এই জিনিসটা, যে আমি মানুষের কাছে বলতে ভালোবাসি, মানুষের জিনিস শুনতে ভালোবাসি, এই জিনিসটা ভালো লাগে আমার কাছে। এইদিকে অ্যাডাপ্ট করার স্কিলটা আমার, আমি বলবো যে তুমি অ্যাডপ্ট করার ক্ষমতাটা একটু গ্রো করার চেষ্টা করো, যে কি করে অ্যাডপ্ট করতে হয় অন্য, যদি কেউ কিছু বলে যেটা তোমার মতের বিরুদ্ধে। কেমন, তিনি যদি তোমার মতের বিরুদ্ধে হলেও ব্যাপারটা তোমার মতের বিরুদ্ধে সাথে তুমি দেখছো পুরোপুরি, যে কিন্তু তারপর তুমি চুপ থেকে ব্যাপারটা শুনলা, শোনার পরে তুমি তোমার মত দিলা। তো কিছু মানুষের সাথে দেখবা যে শোনা টোনা পরের ব্যাপার, আগে হচ্ছে ভাই আমারটাই রাইট, আমি সব, বাকি সবকিছু দূরে যাক। কেমন, এটা না করে হুম। ওই যখন তুমি কারো কাছ থেকে শুনতেছো, তার মানে কি সে তোমাকে একটা ওইভাবে দেখতেছে যে অ্যাডমায়ার করতেছে, যে আচ্ছা লোকটা আমাকে শুনছে। এই শোনার দক্ষতাটাকে তোমাকে নিতে হবে, যখন তুমি মিশুক হইতে চাও প্রথম হচ্ছে তোমাকে শোনার দক্ষতাটাকে আহ উম, তোমার ভেতরে নিয়ে আসতে হবে। যে কোনো কিছু ভাবেই এটা তোমাকে ভেতরে নিয়ে আসতে হবে, যে আমি শুনবো, তার পুরো কথাটা আমি শুনবো, তারপর আমার কথা যদি থাকে আমি এটা বলবো। গ্র্যাব করার যে ব্যাপারটা, এই গ্র্যাব করার ব্যাপারটা তোমাকে আগে শিখতে হবে, তাহলে দেখবা যে অটোমেটিক তুমি মানুষের সাথে মিশে যাচ্ছ। আর যদি তুমি এরকম ধরে নাও যে আচ্ছা ওরে তো আমি চিনি না, হ্যাঁ, ওরা আমি পুরো একরকমই চিনি না, কোনো কিছুতে দেখিনি কোনোদিন, তাহলে ওর কথা আমি কেন শুনবো, দরকার নেই। এটা আর করা যাবে না। যেমন আজকেই দেখা যায় যে একটু আগে আমি গিয়েছিলাম একটা জায়গায়, তো সেখানে একজন একদম অপরিচিত একজন মানুষ, তো আমার আমার সার্কেলে যারা ছিলেন তাদের পরিচিত ছিল। তো আমি তার সাথে এমন ভাবে কথা বলছিলাম যে তিনি আমার অনেক আগের পূর্ব পরিচিত, তার সাথে আমি কথায় মিশে গিয়েছি, এবং সেও দেখলাম যে ওই কমফোর্ট জোনটা পেয়ে গেছে। সেও ওইভাবে কথা বলছে যে আচ্ছা ভাই আপনি কি করেন এখানে এখানে। এই প্রশ্নগুলো যখন আসে তখন আমি বুঝে যাই যে আসলে তিনি কোন জিনিসটা আমি আদায় করে নিতে পারছি, এই ব্যাপারটা যে আমি আসলে তার সাথে মিশে যেতে পারছি। কেমন, কেমন, আমরা এখানে এখানে ছোট্ট একটা উদাহরণ দেই। তুমি যখন হুম। একটা গ্লাসে চিনি ঢালবা, চিনিটা এমনি এমনি গলে যাবে না, তোমাকে নাড়া দিতে হবে। ঠিক এরকমই ওই নাড়া দেওয়ার কাজটা হচ্ছে তোমাকে কথা বলে নেওয়া বা শোনা, এই ব্যাপারটা তোমাকে করতে হবে। নাইস, নাইস, সুন্দর। আমি এখন যে জিনিসটা নিয়ে খুব প্যারা খাই, আমি রিমোট জব করি। হ্যাঁ? খুব বেশি হুম, হুম, হুম। কলিগদের সাথেও কথা হয় না। মানুষদের সাথেও খুব বেশি টাচে থাকা হয় না। কাজ শেষ হওয়ার পর যখন বাইরে যাই, একাই যাই। বাজার-টাজার করা লাগলে একাই সবকিছু করে, তারপর আবার বাসায় এসে বসি। এরপর হয়তো YouTube এর জন্য কিছু কাজ করা লাগতে পারে। তারপর আমি আবার ঘুমাইতে যাই। তো মানুষদের সাথে খুব বেশি কনট্যাক্ট আমার হয় না। বন্ধু-বান্ধব থাকে বাহিরে, আমি থাকি আমার গ্রামে। তো ওরা যখন আসে তখন ওদের হুম, সাথে কথাবার্তা হয়। তাছাড়া
বাইরে কারো সাথে কথাবার্তা হয় না। আর রিমোট জবের ফলে আমি দেখছি যে একটা অপরিচিত মানুষদের সাথে কথা বলতে আমি কমফোর্ট ফিল করি না। অ্যান্ড কোথাও না কোথাও এই জায়গাটা আমি আরকি ফিল করি যে আমার কথা বলতে ইচ্ছা করে। আমি মানুষদের সাথে মিশতে চাই। কিন্তু কেন জানি পারি না। স্পেশালি পারি না। এটার সাথে একটা এড অন করতেছি। যখন আমি ফ্যামিলি মেম্বারদের সাথে থাকি, তখন আমি আরো বেশি প্যারা খাই। আমার খুব ইচ্ছা করে যে হ্যাঁ, মাসি, মেসো তারপর হচ্ছে যারা আছে সবার সাথে আমি বসে অনেক গল্প করি, তাদের ব্যাপারে শুনি। কিন্তু কেন জানি আমি বলতেই পারি না। সো এটার সলিউশন কি হইতে পারে? হ্যাঁ, এটার সলিউশন হচ্ছে এটা তোমার আমি যদি বলি যে এটা তোমার লাইফ যেভাবে তুমি কাটাইছো, তোমার জীবনটাকে তুমি যেভাবে দেখে আসছো, জীবনটাকে তুমি যেভাবে যাপন করছো, এর উপর নির্ভর করে অনেক কিছু। কেমন তোমার যতটুকু আমি শুনেছি তাতে বোঝা যাচ্ছে তুমি ইন্ট্রোভার্ট একটা পার্সন। অর্থাৎ ধরো মনে করো তোমার সামনে দুনিয়া ফেটে যাচ্ছে, তুমি এখানে তোমার ওইটা মানে কেয়ার না করলেও চলবে এমন জায়গায় তুমি কেয়ার করবা না ব্যাপারটা নিয়ে। কেমন এই জিনিসটা তোমার মধ্যে আছে। এটা থেকে মুক্তির উপায় হচ্ছে নিজ থেকে তোমাকে এই জিনিসটা ধ্বংস করতে হবে। তোমার নিজে থেকে যেতে যেতে হবে। ধরো মনে করো একজন একজন নতুন, ধরো তুমি তোমার বন্ধুর সাথে আসো, তার একটা বন্ধু আসছে। কেমন এখন হ্যাঁ, এই সময় তুমি কি করবা? তুমি হাই হ্যালো বলার পরে তুমি আর কোনো কিছু খুঁজে পাবা না। কেমন? তো এর হাই হ্যালো বলি মাধ্যম না। তোমাকে একজন আচ্ছা, এই যে এটা একটা সমস্যা, তোমাকে হাই হ্যালো প্রথমে বলতে হবে। বলার পরে হচ্ছে তুমি মনে করো ওই যে তোমার মাধ্যম ছিল তোমার বন্ধু। কেমন তো তোমার বন্ধু তো হুম, ওকে কিছু জিজ্ঞেস করবে যে কোথায় কোথায়। এরপরে তুমি খুব কমন কিছু প্রশ্ন তুমি এখানে অ্যাডপ্ট করতে পারো, এখানে নিয়ে আসতে পারো। কেমন যে ভাই কোথায় পড়াশোনা করেন বা কি করছেন আপাতত। তো দেখবা যে তার থেকে অনেক কিছু চলে আসতেছে, অটোমেটিক সে কিছু বলছে। হ্যাঁ, এই যে যখন বলছে না, বলার পরে তুমি যে কোনো একটা কিছু ধরে নেবা। যেমন এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেই। আমার এক বন্ধু একবার ডেটে যাবে। কেমন তো ডেটে যাওয়ার আচ্ছা, সময় সে বলছে যে আসলে ও খুবই ইন্ট্রোভার্ট পার্সন, ও বলতে পারে না। তো মেয়েটাকে পছন্দ করে এটাও সে বলতে পারবে না, এতটা পরিমাণ ইন্ট্রোভার্ট। তো আমি তখন বললাম কি, দেখ তোরা ডেটে যাবি, যেখানে যাবি যে জায়গায় গিয়ে বসবি ওই জায়গায় যদি একটা কাকও থাকে, তুই কাক নিয়ে তোরা কথা বলবি, অর্থাৎ তুই কথা বলবি। তো মেয়েটাও ইন্ট্রোভার্ট ছিল, ছেলেটাও ইন্ট্রোভার্ট। তো বেসিক্যালি ওদের দেখা যেত ঘন্টার পর ঘন্টা ওরা চলে যাচ্ছে, কেউ কথা বলছে না, জাস্ট বসে আছে। এরকমও গেছে, প্রায় 1.5-2 ঘন্টা একসাথে বসে আছে। আমরা বন্ধুরা ওর টাইম করে দিয়েছি, কিন্তু ও কোনো কথাই বলে নাই, চুপচাপ বসেছিল, মোবাইলও টেপে নাই, চুপচাপ বসেছিল। তো আমি তখন ওরে বলছি, এই জিনিসটা শিখাই দিচ্ছি যে তুই একটা কাক যদি সামনে দেখিস, ওই কাকটা নিয়ে তুই কথা বলবি। তো এরপর ডেট যখন ওভার হয়, ডেট ওভার পর ও আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর আমরা দেখা করি। মানে আমি অপেক্ষা করছিলাম যে ওর ডেট কখন ওভার হবে। তো তখন ও বলছে যে ভাই আজকে হচ্ছে আমি সোজা কথা আকাশ থেকে শুরু করে পাতা পর্যন্ত নিয়ে আলোচনা করছি। তো আমি বলছি দেখ এই একই জিনিসটা কি ওর ফিডব্যাক আসছে না? বলছে হ্যাঁ, আসলেই ও হচ্ছে ইন্ট্রোভার্ট না, ও আমার যেই ইন্ট্রোভার্ট ব্যাপারটা ছিল এইটা থেকে ও আসলে ইন্ট্রোভার্ট হয়ে গেছে। তো আমি বলছি এইটাই হচ্ছে রিফ্লেকশন ব্যাপারটা আছে। দেখ আমরা হচ্ছে প্রত্যেকটা মানুষের রিফ্লেক্ট করি। যে ধর মনে কর অনেকটা পানির মতো। কেমন আমি যে হুম, হুম, পানির উপরে আছে, পানিটা যদি নড়ে তাহলে আমরা ওই আমাদের রিফ্লেকশনটা ঠিক মতো আসবে না। তো এই রিফ্লেকশন ব্যাপারটা হচ্ছে তোকে দেখাইতে হবে। তুই যদি ভালো কিছু ইনপুট করতে পারিস, অবশ্যই আউটপুট এখান থেকে আসবে। তুই যদি এক্সট্রোভার্ট হোস, ও পুরোপুরি ইন্ট্রোভার্ট থাকবে না, কিছু না কিছু তাকে বলতেই হবে। মানে সে নিজে মনে করবে যে আমি লেফট আউট ফিল করতেছি। হ্যাঁ, ইন্ট্রোভার্টের হুম, আরেকটা অপশন আছে লেফট আউট ফিল করা। সে মনে করে যে আমি লেফট আউট ফিল করছি, তাহলে আর এখন কথা টথা বলে লাভ নেই। সুন্দর একটা উদাহরণ মনে পড়ছে। একবার এক সেমিনারে কি হয়েছে, তোমার কিছু একটা প্রশ্ন করছে। এখন পুরো আমার কাছে মনে হয়েছে যে ওই যত মানুষ আছে তারা সবাই ব্যাপারটা জানে, কিন্তু বলতে পারছে না। ব্যাপারটা কোন জায়গা কোন গ্রাউন্ড থেকে বলতে হবে তারা বুঝতে পারছে না। তো তখন কি করছে, সবাই একজন বলতেছে বলতেছে, তো বলতে পারছে পুরোপুরি বলতে পারছে না। তো আমি পরে দাঁড়ায় একটু বললাম, দেখলাম সবাই আসতে ধীরে ধীরে মানে হ্যাঁ 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 হ্যাঁ, মাথা দোলাচ্ছে। হুম, 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 এই যে ব্যাপারটা সবাই কিন্তু জানছে কিন্তু বলতে পারছে না, ওই গ্রাউন্ডটা খুঁজে পাচ্ছে না যে কোন জায়গা থেকে বলবো। তুমি দেখবা যে কোনো একটা জায়গায় যখন একটা তালি পড়ে, এরপরে পুরো জায়গাটা তালি দিয়ে ভরে যায়। এইটা কেন রাইট। হয়? হুম, হয়তো ওইখানে তালির জায়গাই ছিল না, কিন্তু সবাই তাই তো মানুষ চিন্তা করে যে এখানে তালি দিচ্ছে বোধহয় আমার সহজাত প্রবৃত্তি, আমি তালি দিতে হবে। ঠিক একই রকম ভাবে ওই সহজাত প্রবৃত্তিতে কেউ যদি এক্সট্রোভার্ট হয়, এক্সট্রোভার্টের পাশে যদি থাকে, সে আর ইন্ট্রোভার্ট থাকতে পারে না, সে ধীরে ধীরে এক্সট্রোভার্ট হয়ে যায়। এবং ওই লোকটাকে তার পছন্দ করার অনেকগুলা ক্রাইটেরিয়া তৈরি হয়ে যায় যে আমি তাকে পছন্দ কেন কেন করি। এই কারণে এই জন্য মানুষ দেখবা যখন কেউ একটা ইন্ট্রোভার্ট একজন এক্সট্রোভার্টকে দেখে, চঞ্চল কাউকে দেখে, তাকে সে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে এই কারণে। আবার আরেকটা জিনিস, এক্সট্রোভার্ট হওয়া মানে না পার্সোনাল কোনো কিছুতে গিয়ে সে ওইটা নিয়ে ঘাটাঘাটি করা, এটা আবার বাজে জিনিস। এক্সট্রোভার্ট হতে হবে এমন ভাবে যে তুমি যে কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারছো, এটা হচ্ছে তোমার এক্সট্রোভার্ট ব্যাপারটা। আর এইখানে জানার একটা ব্যাপার আছে, তুমি যদি না জানো তাহলে তুমি ইনক্লুড করতে পারবে না। ধরো একটা একটা গ্রুপে আছো যেখানে তোমার মনে করো মার্কসিজম নিয়ে কথা হচ্ছে, কারণ মার্কসিজম নিয়ে তুমি কিছুই জানো না,
তখন তুমি কিছুই বলতে পারবে না। এটা হচ্ছে সমস্যা হ্যাঁ। হয়ে যাবে। তখন তুমি দেখবা যে আমি আসলে লেফট আউট ফিল করতেছি, ভাই এখন আমি কি বলবো? ধরো এই যে এটা হয় অনেক সময়, কোন একটা ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে, কোথাও একটা ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে, আমি খুব সুন্দর করে কথা বলছি, ক্রিকেট নিয়ে আলোচনা খুব সুন্দর করে কথা বলতে পারছি, কিন্তু কোন একটা জায়গায় যখন দেখা যায় ডক্টর বা ডাক্তারি কোন একটা কিছু আলোচনা হচ্ছে, আমি তখন ভাবছি যে এখানে আমি কি বলবো, তখন আমি শুনি এবং হু হা বলি। কেমন এই হু হা হ্যাঁ। বলার দক্ষতাটা তোমাকে আগে নিতে হবে। এই ছিল। হুম। এগুলা তুমি যদি দেখতে পারো যে আসলে তুমি যদি অ্যাপ্রোচ করতে পারো, সেও অ্যাপ্রোচ করবে। এই অ্যাপ্রোচটা পাবা তুমি। কেমন? হুম, তুমি রাইট, রাইট। দেখবা, না তুমি ভালো মতো যদি দেখো, তুমি যদি দেখো যে তুমি তোমার মাসি, মেসো এদের সাথে বসে আছো, গল্প করছো, খুব সুন্দর করে গল্প করছো। এখন তুমি কোনো কিছু পাচ্ছ না, খুঁজে পাচ্ছ না। এখন তুমি ঠাস করে কিছু একটা বলে দিবা, দেখবা যে এরপর তারা ওই কথায় থাকে নাই। পরবর্তী অন্য কথায় চলে গেছে। ধীরে ধীরে অন্য কথায় বের হয়ে গেছে। এই যে কথা বাড়ানো ব্যাপারটা, এটা হচ্ছে তোমাকে কিছু না কিছু ভাবে ইনপুট করতে হবে। হুম, রাইট, রাইট। না এরকম আমি বাস্তব জীবনেও আরকি দেখছি যে খুব বেশি কথা বলার ইয়াটা আসে না। বাট একবার যদি কারো সাথে কথা বলায় ঢুকে যাই, তখন ওই কনভারসেশনটা খুব ভালো হয়ে যায়। বাট ওই ১ম বাড়িটা দেওয়াই আরকি একটু টাফ ব্যাপার। হ্যাঁ, আ এটাই হচ্ছে তোমার সেলফ ডেভেলপমেন্ট। কেমন? এটা হচ্ছে তোমার সেলফ ডেভেলপমেন্ট। তুমি এতদিন যেভাবে তুমি তোমার জীবন যাপন করছো, ঠিক অন্যভাবে তুমি এবার চেষ্টা করো। যে এবার যদি আমি কাউকে যদি তুমি ধরো, এটার এই ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে রেস্টুরেন্টে কখনো একা গিয়ে খাবা। কেমন? রেস্টুরেন্টে একা গিয়ে খাবা, এবং একা যাওয়ার পরে সেখানে রেস্টুরেন্ট বা যেকোনো চায়ের দোকানে, ধরো চায়ের দোকানই ধরলাম, এটা ভালো হয়। রেস্টুরেন্টে দেখা যায় হুম, অনেকেই সবাই একা কেউ যায় না। ধরো ওইখানে কাউকে তুমি একা দেখলা, তার সাথে তুমি আলাপ করা শুরু করে দেবা যে ভাই আমি অর্ঘ্য, আপনি কে, মানে আপনার নাম কি, বা আমি এইখানে পড়ি। অথবা তুমি মনে করো একটা চায়ের দোকানে গেছো, চায়ের দোকানে এক কাপ চা নিয়েছো, চা নেওয়ার পর চা খেতে খেতে তোমার পাশে একটা লোক বসছে, সেও চা খাচ্ছে। তুমি তাকে জিজ্ঞেস করলা, ভাই এই যে এইটা দেখছেন, বা সে কিছু একটা করছে, ধরো মনে করো কিছু একটা করছে, পেপার পড়ছে বা কোনো কিছু, তুমি জাস্ট আগ বাড়িয়ে কথা বললা। এখন এখানে আগ বাড়িয়ে কথা বলার যে এইটা, মানে এই না যে খুব ভালোভাবে সে তোমাকে রেসপন্স করবে, এরকম না। এই আগ বাড়িয়ে কথা বলাটা তুমি কোনো রেসপন্সই পাবা না, তোমার আশা থাকবে কোনো রেসপন্সই পাবা না। এতে কি হবে, তোমার একটা সেলফ ডেভেলপমেন্ট হবে। কারণ কি, তুমি আগ বাড়িয়ে কথা বলছো। কেমন? এখন মাইন্ড ইউর ওন বিজনেস, এই ব্যাপারটা ঠিক আছে, যে আচ্ছা ঠিক আছে, সে তার মতো করুক, আমি আমার মতো। তুমি তাকে কোনো উপদেশ দিচ্ছ না, তুমি তার সাথে সখ্যতা করার চেষ্টা করছো, তুমি তার সাথে পরিচয় হতে যাচ্ছ। এটাতে কেউই মাইন্ড করে না আমার জানা মতে, যে ভাই আপনি কি এখানে আসেন বা চা খাচ্ছেন, কেমন হয়েছে, আপনার চায় মনে হয় চিনি হয় নাই, বা এরকম যে কোনো কিছু, যে কোনো টপিকে, বা ওইখানে এমন কিছু ঘটে যে ঘটনা নিয়ে তুমি কথা বলতে পারো। হ্যাঁ, আমাদের জিনিসে এই জিনিসগুলো, অথবা র্যান্ডম কারোর সাথে তুমি পরিচয় হয়েছে, একদিন দুই দিন, তার সাথে তুমি দেখা হলে এই যে খুব সুন্দর করে আলোচনা করা, ভাই এখানে যাচ্ছি, এটা এটা করছি, এই ব্যাপারগুলো তুমি যদি বলতে পারো, দেখবা যে ওইখানে একটা গ্রাউন্ড তৈরি হয়ে যায়, সে তোমাকে মনে করবে। হুম। নাইস, নাইস। আমি এইটা চেষ্টা করব। বাট হ্যাঁ, নিজেকে ওই যে কমফোর্ট জোন থেকে বের করাটা আসলেই খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। অ্যান্ড আমি ইন হ্যাঁ, ফিউচার অবশ্যই করব। ন নেক্সট পডকাস্টে আমি হয়তোবা অনেক স্টোরি শেয়ার করতে পারব। যে আপনার কথার পর এটা করছি। আই হোপ। হ্যাঁ, অবশ্যই। এটা দারুণ। দেখো তুমি এই যে আমি আমি একবার একটা আহ, মানে সেমিনার বা কিছু একটা ছিল অনলাইন, তখন করোনার সময়। তো আই ওয়াজ দ্য হোস্ট। তো হোস্ট হওয়ার পরে, তো তখন আমার হোস্ট হওয়ার তেমন একটা আইডিয়া ছিল না। কেমন আইডিয়া বলতে, যে অনলাইন প্ল্যাটফর্মে কি একটা হোস্ট করবো, তো আমি নিজেও ক্যামেরার সামনে আসার একটা ইয়া ছিল, যে কথা বলতে পারবো কিনা বা ঠিক মতো প্রশ্ন করতে পারবো কিনা। কিন্তু ওই 2 ঘন্টা আমার এত সুন্দর কাটছে, আমি কল্পনাও করতে পারি নাই। তাদেরকে আমি প্রশ্ন করেছি, প্রশ্নের বিপরীতে তাদেরকে আমি কথা বলেছি, তারাও বেশ উপভোগ করেছে এই ব্যাপারটা। তারা বলেছে পরে পডকাস্টে পরে যে হ্যাঁ, আপনার সাথে আলোচনা করে ভালো লাগছে। এই যে জিনিসগুলো আমি যখন উপলব্ধি করলাম, যে আহ, আমার নিজস্ব একটা জায়গা আছে যেখান থেকে আমি দাঁড়াতে পারি চাইলে, এটা তুমি দেখবা যে ফিল করবা যে তুমি এক্সট্রোভার্ট হওয়ার পরে, মানে আমি বলছি না পুরোপুরি এক্সট্রোভার্ট হইতে, তুমি ধীরে ধীরে চেষ্টা করলা, চেষ্টা করার পরে হ্যাঁ। যতটুকু তুমি হইছো, ততটুকু তুমি দেখবা যে না, আমি এবার মানুষের সাথে মিশতে পারছি, যে কোনো কেউ যদি আসে আমি তার সাথে দুটো কথা বলতে পারবো। এই কথা বলার, যেমন ওই দিন আমাকে আমার এক ভাই বলছেন যে আচ্ছা, ভালো কথা বলা যায় কি করে বলো তো। তাই আমি বলছি, এইটা বলো, একমাত্র একমাত্র তোমার মনে করো মেথড হচ্ছে কি, পদ্ধতি হচ্ছে কি, তুমি বেশি বেশি বই পড়বা, আর কিছুই না। হুম, মানে বেশি বেশি ফিকশনাল যে বইগুলো, এগুলো যদি তুমি পড়তে পারো, তাহলে কি হবে, তোমার মাথার মধ্যে একটা বই মানে শেষ করতে হবে, এমন না যে তুমি বইটা মাঝখানে রেখে উঠে গেলাম। শেষ করলে তোমার মাথার মধ্যে অনেক কিছু ঘটবে, যে কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু তোমার মাথার মধ্যে ঘটবে। এতে করে তুমি বুঝতে পারবা যে এবার, মানে ওই ওই জিনিসটা বলার তোমার একটা স্কোপ আসবে, যে আমি এবার বলতে চাই গল্পটা সম্পর্কে। তুমি তোমার পছন্দের কাউকে বলতে পারবা, তুমি তোমার ফ্রেন্ডকে বলতে পারবা যে এই একটা বই পড়েছিলাম, খুবই ভালো লেগেছে বইটা, এই গল্পটা পড়েছি, এই গল্পটা এভাবে না হলে এভাবে হতে পারতো। এই জিনিসগুলো তখন তুমি রিয়েলাইজ করতে পারবা। এটা দারুণ ব্যাপার।
মানে বই পড়া তোমাকে বলায় হেল্প করবে, তুমি যখন শব্দ জানবা না তখন তুমি বলবা কি? এই শব্দ জানার জন্য তোমাকে কিছু বই পড়তে হবে, ইংরেজি হোক বাংলা হোক যে কোনো। নাইস, নাইস। আমি এখন এটা থেকে মানে যে টপিকে আমরা যাচ্ছিলাম, এটা হ্যাঁ। থেকে সরে এসে আপনার রাইটিং টপিকে আসি। ঠিক আছে? মানে কিভাবে আহ, লেখালেখিটা শুরু হইলো? তারপর আ অনুবাদ থেকে ধীরে, ধীরে এসে নিজের বই পাবলিশ করলেন। এই ব্যাপারে যদি আপনি বলতেন। এখানে বলা যায় কি, আমার রাইটিং আসে একটা মজার ঘটনা আছে। কেমন, আমি হ্যাঁ, ক্লাস 5, 6, 7 যখন পড়ি, তো আমি হালকা পাতলা কবিতা লিখতাম। তো তখন তো আর মোবাইলের যুগ ছিল না, আমি হাতে হাতে লিখতাম। তো আমি কি করতাম, লেখার পরে আমি আমার আশপাশে যেই বন্ধু যাকেই পেতাম তাকে বলতাম লেখাটা পড়। ওরা আমি জোর করায় পড়াতাম, পড়ানোর পরে এরপর বলতাম কেমন হয়েছে, বল 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 কেমন হয়েছে। তো ও তখন বলতো কি, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, এবার ছাড়। এরকম ব্যাপার ছিল। আমি এই দিক থেকে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু লিখতে আমি পারছি, লেখা ভালো হচ্ছে যারা বলছে, আমি আমার ম্যাডামকেও দেখাতাম। এবং আমি প্রচুর পরিমাণ বই পড়েছি। আমার ক্লাস 6, 7 দেখা যাচ্ছে আমি ক্লাসের বাইরে বেশিরভাগই বই পড়তাম। এবং আমার প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি আমার আত্মীয় ছিলেন, যার কারণে তিনি এইটা খুব একটা না করেননি কখনো, কারণ আমি আমার একাডেমিক পড়াশোনায় ভালো ছিলাম, ওই জায়গাটা ওইখানেই ছিল। বাকি সব জায়গা আমি বই পড়েই বেশিরভাগ কাটিয়েছি। তো যার কারণে আমি দেখতাম যে হালকা পাতলা আমার লেখার একটা আগ্রহ জন্মাতো, যে আচ্ছা এই জিনিসটা এভাবে না লিখে এভাবে লিখলে কেমন হতো, কেমন দাঁড়াতো। এই প্রশ্ন ধীরে ধীরে আমার নতুন কিছু লেখা লিখাইতে দেয়। আর এছাড়া হচ্ছে বলা যায় বাহাইন্ড দ্য সেনে আমার ভাই ছিলেন। তিনি লেখালেখি করতেন হালকা পাতলা, যদিও তার কোনো বই প্রকাশ হয় নাই, তিনি লেখালেখি করতেন। তো আমি সেগুলো পড়তাম, পড়ার পর আমার বলতো যে ভাইয়া ভালোই তো লিখতেছে, তাহলে আমি ট্রাই করি। আমি ট্রাই করতাম, তো দেখা যেত ট্রাই করতে গিয়ে আমি কোথাও কোথাও হুমায়ুন স্যারকে নকল করছি, কোথাও কোথাও আমি জাফর ইকবালকে নকল করছি। তো এই ব্যাপারটা চলে আসে। আমি তখন আর ওগুলো আমি আমি অনেক খাতা অনেক ডায়েরি আমি ছিঁড়ে ফেলছি, যে আমি যখনই দেখলাম যে আর ধুর এটা হুমায়ুন স্যারের মতো লাগছে, আমি ছিঁড়ে ফেলে দিছি আমি। তো এরপরে ধীরে ধীরে আমি দেখলাম 2017-18 দিকে একটা পত্রিকায় আমি ডাক পাই, যেখানে হচ্ছে হালকা পাতলা আমাকে ম্যাগাজিন টাইপের লেখা দিতে হবে। তো আমি লিখা দিতে থাকি। তো ওই লিখা দিতে দিতে আমার কাছে একটা অভ্যস্তের ব্যাপার চলে আসে, আমি অভ্যাস করে নিই নিজেকে লেখালেখির মধ্যে। এরপরে অনুবাদের দিকে আগাই, যেহেতু আমি ইংরেজি পারতাম ভালো, ইংরেজিতে ভালো দক্ষতা ছিল আমার। এই অনুবাদ করতে 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 দেখলাম যে হ্যাঁ কেন না। তো 21-এর দিকে আমি প্রথম বইটা আমার মিড নাইট সান, এটা আমি পড়ি। তো পড়ার পর আমার মনে হয়েছে বইটা আমি প্রকাশ করব। তো বইটা মানে বইটা আমি অনুবাদ করবো এবং বইটা প্রকাশ করবো আমার নামে, কারণ এটার একটা আলাদা অ্যাডাপ্টেশন চলে আসছিল, তখন বাজারে অ্যাডাপ্টেশন চলছিল। তো আমি বললাম যে এটা পূর্ণাঙ্গ একটা অনুবাদ থাকা দরকার, মানুষের দরকার এটা পড়া। এই ভাবনা থেকে আমি তখন 21-এর দিকে আমি চাই প্রকাশ মানে অনুবাদ করতে। তো তখন আমার সাহস হয় না, এত বড় একটা বই আমি পারবো কিনা, প্রকাশনী আমাকে দেবে কিনা, নতুন একদম তখন। তো মিন টাইম 23-এর দিকে এসে 23-এর তখন সম্ভবত এপ্রিল বা মার্চ এপ্রিলের দিকে আমাকে বেনজিন প্রকাশনীর প্রকাশক তিনি এসে বলেন যে ভাই আপনি বইটা করে ফেলুন, আমি প্রকাশ করবো, সমস্যা নেই। তো আমি তখন অবাক হই যে একদম নতুন একটা মানুষকে সে নিয়ে এই রিস্কটা নিচ্ছে, এত বড় একটা কলবরের বই, প্রায় 600 পৃষ্ঠার একটা বই। তো আমি সাহস পেয়ে গেলাম, আমি সাহস পেয়ে অনুবাদে হাত দিয়ে দিলাম। এখন অনুবাদে যখন আমি হাত দিই, তখন রিনাউন্ড একজন অনুবাদক তিনিও এই বইটা নিয়ে কাজ করবেন বলে ঘোষণা দেন। আমি মানে ডিমোটিভেট যত প্রকার হওয়া দরকার আমি হয়ে গেছি ততদিনে। তো আমার ততদিনে প্রায় 300 350 বইয়ের অনুবাদ মানে বই পৃষ্ঠার অনুবাদ হয়ে গেছে। তো আমি দেখলাম যে এই এত কাছাকাছি সেটা আমি ছাড়বো না। আমি একদম পুরো আটঘাট বেঁধে নেমে গেলাম। আটঘাট বেঁধে আমি প্রায় 1.5 মাসের মধ্যে বইটা কমপ্লিট করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরপর বেশ ভালো একজন সম্পাদক আশরাফুল সুমন ভাই, তিনি হচ্ছে বইটা সম্পাদনা করেন। তিনি দেখার পর তিনি বলছেন যে হ্যাঁ অনুবাদ ঠিক আছে, সমস্যা সমস্যা নাই। উনি সম্পাদক কিছু কিছু জায়গায় সম্পাদনা করে দিয়ে তিনি প্রকাশ করে দেন, মানে দিয়ে দেন, এবং বেঞ্জিনের থেকে প্রকাশ হয়ে যায়। প্রকাশ হওয়ার পর এখন এটা প্রায় সপ্তম এডিশন চলছে, অষ্টম এডিশন আসার পথে। আজ পর্যন্ত সেই রিনোন্ড অনুবাদক তিনি আর বইটা বের করেন নাই। তিনি আমার বেশ ভালো পরিচিত একজন মানুষ, ভাই। তো যার কারণে তিনি আর এটা করেন নাই। না করার কারণে হয়তো বা আমার মার্কেটটা ভালো ছিল, এটা বলা যায়। তিনি করলে হয়তো বা আমার মার্কেটটা ডাউন হতো। কিন্তু যারা যারা আমার বইটা পড়েছে, কোনো নেগেটিভ রিভিউ আসে নাই, এমনকি সবাই বলেছে অনুবাদ খুবই ভালো হয়েছে। যার পরে আমি আরো সাহস পাই অন্যান্য অনুবাদে হাত দেওয়ার। যার কারণে এই যে এখন আমার প্রায় 3টা অনুবাদ কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আরো কয়েকটা হাতে পাইপলাইনে কাজ আছে। এই ছিল হচ্ছে যাত্রা। এবং যাত্রা আশা করি আমার মৃত্যুর আগ পর্যন্ত চলমান থাকবে। আমরা আশা করি। আপনার বই বই নিয়ে কিছু বলেননি।
অনুবাদ থেকে আমার বই, নিজের বই। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি। আমার অনুবাদ করতে করতে প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা থাকে যে আমার নিজের একটা বই থাকবে, কেমন? অনুবাদ কখনোই আর নিজের বই বলে কেউ দিতে পারে না, কেমন? দেখা যায় আমি হুম, একটা বই অনুবাদ করেছি, সেখান থেকে বা বলবে যে বইটা কার, প্রথমেই আসবে বইটা কার, এই প্রশ্নটা আসবে। তার মানে বইটা কার, মানে বইটা হচ্ছে কেইগো হিগাশিনোর অথবা অন্য কারো, কেমন? কিন্তু বইটা তো আমার না, আমি অনুবাদ হুম, করেছি, হয়তো এ দেশে আমার হতে পারে, কিন্তু মূলত বইটা তো আমি লিখিনি, আমার মাথা থেকে বেরোয়নি। তো সেই হুম, জায়গা থেকে আমি ভাবলাম যে এবার আমার নিজের কিছু বই দরকার। তখন আমি হচ্ছে 2023 সালেই, সরি 24 সালেই হচ্ছে আমি প্রথম গল্প সংকলন, যেটা তুমি দেখালা প্রথমে, অল্প আলোর হ্যাঁ, গল্প, যে গল্প সংকলনটা আমি লিখলাম। লেখার পরে এরপর দেখো, মৌলিক লেখার ক্ষেত্রে কি হয়, একটু সময়, একটু লেন্দি প্রসেস এটা, যে তুমি একটা মৌলিক গল্প সাজাবা, গল্পটার প্লট তুমি দিবা, সাবপ্লট দিবা, এই ইত্যাদি অনেক কিছু তোমাকে ভাবতে হবে, এবং ওইটা হচ্ছে যুক্তিসঙ্গত করে তুলতে হয়। যার কারণে আমি এই মৌলিকের ক্ষেত্রে একটু সময় নেই। তো এই জন্য আমি কোনো উপন্যাস এখন পর্যন্ত বের করিনি। আমার যে দুটো বই বের হয়েছে মৌলিক, তো একটা হচ্ছে গল্প সংকলন, আর একটা হচ্ছে তোমার ক্রাইম, ট্রু ক্রাইম যেটা আমি বলি, ট্রু ক্রাইম নন ফিকশন বই, যেটার মধ্যে সে গল্পের আদলে বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় কি করে কত কত ক্রাইম ঘটে, বা মিথোলজিক্যাল কিছু জিনিস, এগুলো সে টের পাবে। প্রায় 35টার মতো কেস স্টাডি করা হয়েছে সেই বইতে। এই জায়গাটা থেকে তখন আমি বলতে পারি যে গর্ব নিয়ে যে এটা আমার বই, কেমন? এই যে আমি লিখেছি, এই বইটা আমার। আমি আমার যে কোনো বই আমি যখন হাত দিয়ে ধরি, ওই লাইনগুলো আমি আস্তে আস্তে করে ধরার চেষ্টা করি, এবং ধরলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এই বইগুলো আমি লিখেছি। এই ব্যাপারটা আমার কাছে প্রাউড ফিল করায়। ওয়ান অফ দ্য ফ্লেক্স বলা যায়, ফ্লেক্সিং থিং বলা যায় আমার এটা। এই ছিল যাত্রা। এরপর আরো আমি যাব, যেমন আরেকটা বই আমি ভেবেছি, গত রাজশাহীতে যাওয়ার পরে বইটা আবার মনে হয়েছে এই উপন্যাসটা আসা উচিত। বেশ কয়েকটা প্লটের মধ্যে দিয়ে আমি পেলাম। তো পরে আমি ভাবলাম যে একটা রোমান্টিক উপন্যাস লিখি, দেখি কেমন লাগে। যদিও পুরোপুরি রোমান্টিক থাকবে না, কিছু কিছু জায়গায় ক্ল্যাশ থাকবে, কিন্তু তারপর আমি এটা রোমান্টিক জন্য সমকালীনের মধ্যে। শুভকামনা আপনার সামনের আরকি বইগুলার জন্যে। ধন্যবাদ। আর আমি রাজশাহী যখন গেছিলাম, অয়ন্তার সাথে বাতিঘরে যাচ্ছিলাম। বাতিঘর থেকে এই বইটা কেনা। অ্যান্ড বাতিঘরের ওই বইয়ের সেকশনে যখন আপনার বইটা ছিল, অয়নদা দেখে বলতেছিল যে মানে এতটা প্রাউড ফিল হচ্ছে যে এই বুম্বাদার লেখাই বই। আমরা ভাইয়াকে বুম্বাদাই বলে ডাকি আরকি। সো ঐখান থেকে আরকি খুবই প্রাউড ফিল হচ্ছিল যে চেনা হ্যাঁ, পরিচিত এটা একজনের আসলে, সাথে বই শোকেস করে আছে। এটা আসলে আমি নিজেও অবাক হয়েছিলাম। কখন আমি গেলাম যখন বাতিঘরে, তো বাতিঘর আমার বেশ পছন্দের একটা জায়গা, ঢাকা বাতিঘরে আমি বেশিরভাগই মানে বেশ ভালোভাবেই যাওয়া আসা করি। তো রাজশাহী বাতিঘরে যাওয়ার পরে আমি যখন বইটা দেখলাম, ডেস্কের সামনে ছিল, তো ডেস্কের সামনে থাকার পর আমি বইটা হাতে তুলে নিয়েছি, এবং অয়ন তখন হচ্ছে ওই যে রিসিপশনে যিনি বসে থাকেন তাকে বলছে যে এই যে লেখক। তো ওরা সবাই অবাক হয়ে গেছে যে আপনি লেখক, না আপনি এই বইয়ের লেখক। তো আমি বললাম যে হ্যাঁ। তো পরে তারা হচ্ছে কনফার্মেশনের জন্য কি করছে, শেষ পৃষ্ঠা ফ্ল্যাপে যে আমার ছবি থাকে সেটা দেখছে। এখন তখন তো আমার চুল বড় ছিল না, তো তারা বলছে যে হ্যাঁ, আপনার মতোই দেখতে। আমি খুবই আনন্দ পেয়েছি, আমি অবাক হয়ে বলছি যে আচ্ছা হ্যাঁ, আমার মতোই দেখতে না, ভদ্রলোককে আসলে আমার মতোই দেখতে দেখায়। আহ তো এই চুল এগুলো নিয়ে হচ্ছে মনে ছোট ছোট মুহূর্ত। চুলের থেকে মনে পড়ল যখন আমি একবার আপনাকে ডাকলাম পডকাস্টে আসার জন্য, আমি বললাম যে আমার মাথায় চুল নাই এখন, এখন না আসো। পরে আচ্ছা। এটা এটা আসলে এটা আসলে কি জানো, যখন আমি চুলটা কাটি, পুরোপুরি একদম ন্যাড়া যেটাকে বলা হয়, এই ন্যাড়াটা হয়েই হচ্ছে হলো আমার, মানে আমি জানি না পুরুষ মানুষের এই সমস্যাটা কোথায় আছে, তার যখন একদম পুরো স্যাটিসফাই লেভেলে একটা জায়গায় তোমার চুলটা চলে যায়, তখন সে চুলটা কেটে ফেলে। তো এই জিনিসটা হয়েছে, আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে, খুব সুন্দর লাগছিল আমার চুলটা, আমি ড্রেসিং আয়নার সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, এবং খুবই সুন্দর লাগছে, আমি চুল হাত দিয়ে রাখছিলাম। এরপর হঠাৎ কি মনে হলো, আমি বললাম কি যাই নিচে যাই, নিচে গেলাম, নিচে গিয়ে আমি এক কাপ চা খেলাম, চা খাওয়ার পর আচ্ছা চুলটা কেটে আসি, গিয়ে আমি চুল পুরো ন্যাড়া করে বাসায় চলে আসছি। আমার কিচ্ছু মনে নাই যে আমার সামনে একটা পডকাস্টে কথা বলে রাখছে অর্ঘ, এইসব আমার করতে হবে। আমার ইভেন আমার ওই সময় একটা মানে মিটিং ছিল, এখন 3-4 দিন পর একটা মিটিং ছিল, ওই মিটিং আমার অ্যাটেন্ড করতে হতো। আমি আমি তখন আমি অবাক হয়ে বলতেছি, আল্লাহ, আমি চুল কেটে 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 আসছি, এখন আমি মিটিং এ কেমনে যাবো? ওই মিটিং আমি হচ্ছে হলো তোমার ক্যাপ পরে মিটিংটা করেছিলাম। শোন, তো এরকম হয়, আবার আমি ভুলবো না মানুষ, এটা হয়। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আপনি এখন খুবই শর্টে অ্যান্সার করবেন। আপনার একটা হুম, হুম। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেস কি থাকে? বই আপনার নিজের বই লেখার।
এখানে প্রথমত যদি আমি অনুবাদ করি, অনুবাদের ক্ষেত্রে আমি প্রথমে বইটা পড়ি। পুরো বইটা পড়ার পরে আমি যখন দেখি যে 60% থেকে 70% বইটা পাঠকের হাতে ওঠা উচিত, তখন আমি বইটা নিয়ে কাজ করব বলে ধারণা করে রাখি। এখানে প্রকাশনী আমাকে অনেক বই দেয়, আবার আমার নিজের কিছু পছন্দের বই আছে। তো আমি যখন নিজের বই পছন্দ করি তখন তো আমি পেয়ে যাই, কিন্তু প্রকাশনী যখন দেয় তখন আমাকে একটু এক্সট্রা ওয়ার্ক দিতে হয়, প্রায় 1-2 সপ্তাহ আমি সময় নেই যে এটা পড়বো, পড়ে যদি দেখি যে এটা দেওয়ার মতো কিছু আছে আমি তখন এটা বইটা নিয়ে কাজ করবো, এর আগে না। এই ক্যাটাগরিতে প্রথমে আমি ফেলি। এরপর হচ্ছে বইটা যখন আমি ফাইনাল করে ফেলি যে হ্যাঁ এটা বইটা আমি করবো অনুবাদ, তখন হচ্ছে কি করি, আমি একটা খসড়া সাজাই ঠিক কতদিনে আমি বইটা শেষ করব। যদি আমি দেখি যে হ্যাঁ এটা আমার শেষ করতে 1.5 থেকে 2 মাস লাগবে, তো আমি প্রায় 1 সপ্তাহের মতো একটা খসড়া সাজাই যে আমি এই দিন এই চ্যাপ্টার করবো, এই দিন এইটা এটা করবো, এটা এটা করবো, শেষ করে দেবো, এবং ওই অনুযায়ী আমি কাজ করি। অনেক দিনও হয়, এরকম হয় না, কিন্তু এটা আমি আবার গ্যাপের মধ্যে ফেলে ওই জিনিসটা করার চেষ্টা করি। হুম, এই দিক থেকে করতে করতে এক সময় দেখা যায় 2 মাস 3 মাসও চলে যায়, কিছু কিছু বইতে 3 মাসও চলে যায় দেখা সম্পাদনা বা প্রুফ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ওইটা প্রকাশনী আমাকে ওই স্কোপ দিয়ে রাখা যায়, ভাই আপনি টাইম নিতে পারেন, সমস্যা নেই, 3-4 মাস হলেও সমস্যা নেই। এই প্রসেসটা থাকে। মূলত আমি প্রথমেই যে চিন্তাটা করি সেটা হচ্ছে পাঠকের হাতে আসলে বইটা ওঠা উচিত কিনা। অনুবাদ যে আমি করছি, অনুবাদ করার যদি ব্যাকগ্রাউন্ডে আমি দেখি যে আসলে ওই বইটা একটা গার্বেজ বই, 10%ও নাই কিছু ওইটার মধ্যে, তো আমি ওই বইটা কখনোই অনুবাদ করার চেষ্টা করি না। হুম, আর মৌলিকের ক্ষেত্রে যদি তুমি ধরো, মৌলিকের ক্ষেত্রে অবশ্যই এটা নিজের গল্প থাকে। তো ওইটা আসলে গ্রাউন্ডটা আসলে তৈরি করে নেওয়া হয় যে আমি কি লিখবো কি লিখবো না, এটা তো আসলে নিজের ভাবনাই থাকে। তো যখন মনে করি যে হ্যাঁ ঠিক আছে এটা আমার ভাবনায় থাকবে, তখন আমি প্রথমে বইটা পড়ি না, মানে প্রথমে একদম পুরো লিখে যাই। যদি আমি গল্প বলি, যেহেতু আমার গল্প সংকল্প বের হয়েছে, মৌলিক যেহেতু কোনো বই বা উপন্যাস আসেনি, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমি প্রথমে পুরো গল্পটা লিখি। এরপর হচ্ছে রিওয়াইন্ড করি বা এটা রিডিট করি, যে এবার আমি পড়ে দেখি কেমন হয়েছে। পাঠকের দিক থেকে আমি পড়ি, পড়ার পরে দেখি যে এখানে এখানে আমার ভুল আছে, তাহলে আমি এইখানে এখানে ভুলগুলো শুধরে নিই। এরপর প্রকাশক পড়ে, প্রকাশক পড়ার পরে এরপর সে কিছু ভুল টুল পেলে ওটা দেখায় দেয়। এই প্রসেসই থাকে আমার। হুম, ওকে। সো আমার একটা ইচ্ছা আছে সামনে। আমি হুম আ এটা একটু অন্যরকম হয়ে যায়, তারপরেও বলি। আমি হুম। আমার নিজের একটা বই বের করতে চাই। হ্যাঁ? আমার মানে সেল হোক না হোক এইসব নিয়ে আমার কোন চিন্তা নাই। আমি জাস্ট চাই যে লেখক আমার নামটা এটা থাকুক কোন একটা বইয়ে। অ্যান্ড আমার চিন্তা আছে আমার এই যে পডকাস্ট করতেছি ১-২ বছরের হুম। পডকাস্টের পর প্রত্যেকটা গেস্ট থেকে আমি কি, কি পাইছি, কি, কি শিখছি এন্ড সেটা আমার লাইফে কি ইমপ্রুভ করছে বা কি আমার লাইফে আবার ব্যাকল্যাশ করছে, সেইটা নিয়ে আমি বই লিখব। আমার মাথায় এখন পর্যন্ত এইটুকু আরকি আছে। সো এইটা আমি যদি লিখতে যাই এবং এটা যদি আমি পাবলিশ করতে চাই কোন একটা বই মেলাতে, আমাকে ঠিক কোন প্রসেস দিয়ে কাকে ধরতে হবে এবং আহ কত টাকা লাগবে আমাকে এটা একটু বলেন? এইখানে তোমাকে কিছু জিনিস ক্লিয়ার করে দিই। কেমন, হ্যাঁ, প্রথমত তুমি যে বইটা লিখবা, এই বইটা তোমার দিক থেকে প্রথমে যখন লিখবা তখন দেখবা যে এটা মার্কেট ভ্যালু কিরকম। অর্থাৎ তুমি যে টপিকে লিখতেছো এই টপিকে আগে কত বই আছে, এবং ওই বইটার ঠিক কিরকম রেসপন্স আসে পাঠকের কাছ থেকে। এটা প্রথমত, মানে ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুধু বাংলাদেশে এমন না, ওয়ার্ল্ড ওয়াইড তোমার কিরকম আচ্ছা। রেসপন্স এই জনরায়, কেমন তুমি যে জনরা লিখতেছো এই জনরায় কোনো রেসপন্স কেমন আসতেছে, এটা প্রথমত। এরপর দ্বিতীয়ত তুমি কেন বইটা লিখতে চাও, কেমন। যদি তুমি চিন্তা করো যে আমার একটা নাম থাকবে এই জন্য আমি লিখতে চাই, তাহলে বইটা লেখা দরকার নেই আমি বলবো। কিন্তু যদি আসলে কিছু থেকে থাকে, ওই বইটা তোমার লেখা উচিত। হ্যাঁ, যে হ্যাঁ আমার কিছু জানানো উচিত, এটা হচ্ছে তোমার দ্বিতীয় প্রশ্ন। এরপর হচ্ছে কিভাবে লিখবো। কিভাবে লেখার ক্ষেত্রে আমি বলবো যে তুমি মাথায় রাখবা, পুরো বইটা শেষ করার আগ অব্দি তুমি ব্যাপারটা নিয়ে ভাববা না। তুমি বইটা যা প্রথমে ভাবছো ওই ভাবনা অনুযায়ী তুমি লিখতে থাকবা। ওইটা ওই রিডিট করবা না, লেখার মাঝে রিডিট করবা না। রিডিট করলে কি হবে, তুমি মনে করে দেখবা যে হারায় যেতেছো, তোমার ওই ছন্দপতন ঘটে ঘটে যাচ্ছে, যে এবার আমি কি লিখবো, কি লিখছিলাম মনে নাই, এরকম জিনিসটা চলে আসতে পারে। এটা খুবই সমস্যা এবং কনসার্নিং একটা ব্যাপার। সেক্ষেত্রে কি করো, তুমি পুরো জিনিসটা লিখে তারপর তুমি বসতে পারো, যেটা এডিট বলি আমরা, এডিট করতে পারো। হুম, হুম, কেমন, সেটা একটা জিনিস, কিন্তু লিখার আগে ওইটা নিয়ে পড়বা না। কিন্তু এমন না আবার হুম। পুরো লিখে দিয়ে তুমি এডিট না করে আবার ছেড়ে দিতেছো, এরকম না। এখন আসে এরপরের যে ধাপটা। এরপরের হ্যাঁ। ধাপটা হচ্ছে তোমার, যে যদি এরকম হয় ভালো একজন সম্পাদকের কাছে গেলে তোমার বইটা আরো ভালো দাঁড়াবে বা মানটা আরো ভালো হবে, তবে তুমি একজন সম্পাদককে ধরবা, সম্পাদকের কাছে দিবা, সেক্ষেত্রে অন্য আলাপ। এরপর আসি প্রকাশনী, তুমি কি করে রিচ করবা তোমার আমি বইটা সম প্রকাশ। ভাইয়া আরেকটু ভাঙে বলেন। হুম, আমি শিওর শিওর। মানে সম্পাদক কিভাবে ধরবো বা কিভাবে রিচ আউট করব? তারও আগে সম্পাদক। আমি যে লিখবো, আমি সরি হুম, হুম, হুম। ইন্টারাপ্ট করছি। আমি যে না না না, লিখবো, সমস্যা নাই, বলো বলো। হুম। হ্যাঁ, আমি যে লিখবো আমি এটা কোথায় লিখবো? আমি কি কোন ডক্স এ লিখবো, ওয়ার্ড ফাইলে লিখবো নাকি আমি হাতে কলমে একটা পৃষ্ঠায় লিখবো?
এইখানে আগে বলি, তুমি যেহেতু হাতে দেখো প্রসেসটা দেখো, তুমি যদি হাতে কলমে লিখো এটাকে আবার তোমাকে আমাদের এই সফট ফাইলে নিয়ে আসতে হবে, কেমন? তো সফট ফাইলে নিয়ে আসতে হলে তোমার আবার দ্বিতীয়বার কষ্ট করতে হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ তোমাকে লেখা জিনিসটা আবার লিখতে হচ্ছে, এই জিনিসটা। এখন যদি তুমি মনে করো আহ হাতে লিখে কমফোর্ট ফিল করো তাহলে হাতে লিখবা, যদি আবার টাইপ করতে পারো। কিন্তু আবার সবসময় আমি যেটা চিন্তা করি যে যেহেতু আমার সফট ফাইলে নিতে হবে, আমি সফট ফাইলে লিখবো। এখানে সবচেয়ে ভালো হয় তুমি মোবাইলে লিখলা, অ্যাজ ইউ উইশ, মোবাইলে লিখলা, কম্পিউটারে লিখলা, ল্যাপটপে লিখলা, ইভেন তুমি যদি পারো নোটপ্যাডে লিখলা। এরপর হচ্ছে তুমি মনে করো খাতা কলমে তুমি খসড়া করলা, যেমন আমি যেটা করি খসড়া করে নিই, তারপর হচ্ছে আমি আমার হয় ডেস্কটপে বসে লিখি, নয়তো মোবাইলে বসে লিখি, যেটা আমার ইচ্ছা কমফোর্ট জোনের মধ্যে আসে। বাসায় খুব আরাম আয়েশ করে একটা গল্প লিখতে চাই, আমি খুব সুন্দর করে বসে একটা গল্প লিখে ফেললাম। আবার যদি একটু চিন্তা করে যে আমি অনুবাদ করবো, দুই পাশে তাকাইতে হবে, আমি ডেস্কটপে বসে অনুবাদটা করতে থাকি, কেমন টাইপ রাইটারে টাইপ করতে থাকি। হুম, এটা হচ্ছে তোমার ফ্যাক্ট যে তুমি কোথায় লিখবা। আর যে প্রশ্নটা ছিল সম্পাদক কি করে ধরবা, তুমি এইখানে ধরার প্রথম যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে তুমি প্রকাশনী ধরার ব্যাপারটা, কেমন? তাহলে তারা বুঝবে যে সম্পাদক লাগবে কি লাগবে না। আমাদের দেশে সবচেয়ে বাজে যে জিনিসটা হয়ে থাকে, মানুষ মনে করে যারা নতুন লেখক নব্য লেখক হচ্ছে, তারা মনে করে যে বই প্রকাশ করতেই বুঝি টাকা দেওয়া প্রয়োজন, কেমন? আসলে লেখকের কোনো টাকা লাগে না। আমি এই পর্যন্ত যতগুলো বই বের করেছি আমার কোনো টাকা দেওয়া লাগে না, উল্টো আমাকে রয়্যালটি দিয়েছে তারা। প্রত্যেকটা প্রকাশনী আমাকে রয়্যালটি দিয়েছে। হ্যাঁ, এখন ভালোভাবে সেল হয়েছে বই, তাই হচ্ছে আমাকে হয়তো তারা রয়্যালটি প্রদান করেছে। হুম, কথা হচ্ছে একটা বইয়ের সর্বনিম্ন তোমার 300 থেকে, মানে প্লেট যে ছাপা হয় সেই ছাপাখানা থেকে তোমার 300 কপির মতো প্রায় ছাপে। তো এটা হচ্ছে সর্বনিম্ন, দেখা যায় 100 ছাপাইতে পারে, সেটা তোমার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে যে কি বই সে করতেছে, কতটুকু তার খ্যাতি আছে, এইসবের উপর ডিপেন্ড করে। তো আমার বই দেখা যায় 1000 কপি বের করে, এরকম অনেক আছে যাদেরকে 300 কপি করে বের করে। তো এই ক্ষেত্রে প্রকাশনী তুমি কি করে রিচ করবা? প্রত্যেকটা প্রকাশনীর পেজে তাদের মেইল দেওয়া আছে, প্রত্যেকটা প্রকাশনী পেজে তাদের তুমি মেইল দেওয়া আছে। তাদেরকে তুমি যদি মানে এই সব কিছু ভুলে গিয়ে তুমি জাস্ট রেসপন্স তাদেরকে যে বলো, জিজ্ঞেস করো যে আপনাদের প্রসেসটা কি, এখানে আমি যদি একটা বই প্রকাশ করতে চাই আপনাদের প্রসেস কি, তো তারা তখন পাণ্ডুলিপির কিছু অংশ চাইবে পড়তে, কেমন? 15 থেকে 16 পৃষ্ঠা তুমি ড্রাফট আকারে রাখবা তোমার বইয়ের, যে ড্রাফটটা তারা দেখবে, দেখার পরে তারা যদি ইন্টারেস্টেড ফিল হয় তারা বলবে যে আমাদের প্রসেস এরকম। তো কিছু প্রকাশনী তোমাকে হয়তো বলবে যে আপনাকে 100টা বইয়ের মূল্য দিতে হবে, দেখা যায় 15-20 হাজার টাকা, এটা হতে পারে, কেমন? তারা হয়তো বা, যেহেতু তুমি একদম পুরো নতুন, তো তারা চাইবে না হুম, রিস্কটা নিতে ওরকম ভাবে। যদি টপিকটা ওরকম ভালো হয় তখন তারা দেখবে যে আচ্ছা ঠিক আছে, রিস্ক নিয়ে নেওয়াই যায়। কিন্তু যদি দেখা যায় টপিকটা তাদের পছন্দ না, তারা তখন বলবে যে 100টা কপি রিস্কের আমরা, আপনি দিলে আমরা নেবো, এরপরে যতটুকু আসে এটা রয়্যালটি। এটা একটা বিজনেস টাইপের হয়ে যায় তখন, কেমন? অ্যাজ ওকে, এ রাইটার তোমাকে এভাবে আগানো উচিত যে আমার বইটা পাঠক, যদি 5জন পাঠকও পড়ে, 5জন পাঠক যেন উপকৃত হয়। এই জিনিসটা যখন একজন একটা প্রকাশনী ধরে ফেলবে, তখন তারা তোমার বইটা প্রকাশ করবে। হ্যাঁ, তো এই ওকে, ক্ষেত্রে আবার কি আছে, তারা নিজস্ব কিছু সম্পাদক থাকে, কেমন? এডিটোরিয়াল প্যানেল বলা হয়। যেমন ইউপিএল এর প্রায় 3-4টা প্রুফ প্যানেল আছে। ইউপিএল যে প্রকাশনী, এটা তার অক্সফোর্ড বা বিভিন্ন বহির্বিশ্বে যায়, তো এই জন্য তাদের একটা বিশাল একটা প্যানেল আছে। তো এরকম কিছু প্যানেল আছে, প্রত্যেকটা প্রকাশনীর সম্পাদকীয় একটা টিম থাকে। আমি নিজেও অনেক প্রকাশনীর টিম হিসেবে ছিলাম, তাদের এডিটোরিয়াল হিসেবে ছিলাম, ওই টিমে আমি কাজ করেছি, আমি নিজেও এডিট করি। তো এই দিক থেকে তুমি কি করবা, মানে তারা তোমাকে কি করবে, যে দেখায় দেবে যে স্যার আমরা এরকম ইয়া করতে চাচ্ছি, সম্পাদকের কাছে দিতে যাচ্ছি, সম্পাদনা হলে তারপর আপনার বইটা আপনাকে আবার দেখানো হবে, এরপরে এটা যেমন অবসর প্রতীক ইত্যাদি এইসব জিনিস, তারা সম্পাদক, নিজস্ব সম্পাদক আছে। তুমি যদি চাও যে তোমার কোনো একটা পছন্দের কোনো সম্পাদককে তুমি দিয়ে সম্পাদনা করাবা, তাহলে তাকে কি করে রিচ করা যায় এটা তোমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এটা বের করার মাধ্যমে আমাদের এখন সোশ্যাল মিডিয়া আছে, সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়া ভরে আছে। তুমি যখন একটা ভালো একজন লেখককে বা সম্পাদককে দিয়ে তুমি সম্পাদনা করাবা, তখন তার গুগলে তার প্রোফাইল আছে, সেই প্রোফাইল দিয়ে তুমি মেইল আছে দেখবা, অথবা ফেসবুক প্রোফাইল আছে, সেখানে তুমি রিচ করবে এবং তুমি খুব ডিসেন্ট ওয়েতে তুমি তাকে আহ অ্যাপ্রোচ করবা তার কাছে, এবং তুমি বলবা যে এই জিনিসটা আমি এই বই, তো তখন সে তোমার বইটা দেখতে চাইবে, যে আপনি কি নিয়ে বইটা লিখছেন, কি করেছেন। এটা তো আপনি ওই ড্রাফটটা পাঠায় দেবা যে আমি এই নিয়ে লিখেছি, এটা দেখুন। তারপর যদি সে ফাইনাল পুরো একটা এইটা পাণ্ডুলিপিটা চায়, তুমি পাণ্ডুলিপিটা দিয়ে দিবা। এবং পাণ্ডুলিপিটা দিয়ে সে পড়ে যদি মনে করে যে হ্যাঁ আমি সম্পাদনা করবো, তখন সে পেজ আকারে কি রকম কি প্রসেসে কত টাকা নেবে, যদি তুমি পার্সোনালি এটা আগাও। যদি প্রকাশনী দিয়ে আগাও যে সম্পাদনা, তাহলে হচ্ছে না তোমার কোনো টাকাই লাগবে না সম্পাদনা করানোর ক্ষেত্রে, ওটা প্রকাশনী বহন করবে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে কিছু হচ্ছে তোমার মনে করো আমরা বলে যে হচ্ছে লো কিছু প্রকাশনী থাকে, যারা হচ্ছে তোমার টাকা নিয়ে থাকে লেখকদের কাছে, কারণ তারা অতটা বড় না, তারা রিস্কটা নিতে পারে না, তখন তারা এটা থেকে আহ, নেয়।
নাইস। ইটস আচ্ছা। ইটস এ লেন্দি প্রসেস, বাট খুবই সহজ। আমাদের যে একটা তোমার মনে করো ল্যাকিংস আমরা অনুভব করি যে ভাই একটা বই লিখবো, বইটা কে প্রকাশ করবে, কিভাবে প্রকাশ করবে আমি জানি না। আমার আমার তাদের পক্ষে এই কথা হচ্ছে তুমি বইটা লিখে ফেলো। একটা বই লিখে ফেলার পরে এরপর ওই বইটা অপ্রকাশিত আছে এমন কোথাও কোনো জায়গায় দেখা যায় নাই, এত নজিরবিহীন। বইটা যদি ভালো হয় অবশ্যই প্রকাশ হবে। মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে বই লিখে সে বাজি জিতছেন। তার মানে কি হুম, দাঁড়াচ্ছে তোমার, যে তুমি বইটা আগে লিখো। যদি তোমার লেখার মতো মনে হয় যে টপিক ভালো আছে, তুমি বইটা লিখো 100 পেজ, যা কিছু একটা টপিক নিয়ে তুমি রিসার্চ করতেছো, ওই টপিকটাই তুমি লিখে ফেলো। আমি বলবো যে তুমি লিখো, যা কিছু ঘটে যা আছে তা তুমি ঢেলে দিয়ে লিখো। এরপর তুমি দেখো যে বইটা আসলে ছাপানোর উপযুক্ত কিনা, তখন তুমি বইটা ছাপানোর চিন্তা করবা। কিন্তু লেখার আগেই মানুষ ছাপানোর কথাটা ভাবে, এটা হচ্ছে ভুল। কেমন তখন সে ভেবে কি হয়, মানে ভাবনাটা ভুল না, এদিক দিয়ে বলা যায় কি সে ওইটা মানে ভেবে এসে চিন্তা করে যে আরে এটা তো ছাপাবেই না কেউ, তাহলে এটা বাদ দিই। এই জিনিসটা সে ওই আহ, ওই ওই জায়গা থেকে সে সরে যায় তখন। এটা হচ্ছে সমস্যা। এই যেমন এই যে কিছুদিন আগে, বই মেলার আগে আমাকে একজন লোক এসে বলতেছে, তিনি আমার পরিচিত, তিনি এসে বলতেছে ভাই আমি একটা বই লিখছি কিন্তু আমি সাহস পাচ্ছি না কেন যেন। আমার কাছে মনে হচ্ছে আমি 2 পৃষ্ঠা লেখার পরে 3 পৃষ্ঠা আবার একটু পড়ি, পড়ার পর আমার কাছে মনে হয় যে না, আমি যেটা চাচ্ছি ওটা আসছে না। তো আমি তখন তার একটা উপদেশ দিলাম যে আপনি বই যতটুকু লিখবেন ততটুকু আর পড়বেন না। আপনি ওই হুম, লেখা আপনার লিখতে আর ভালো লাগছে না, আপনি ওইটা রেখে দিন, রেখে দিয়ে অন্য কাজ করুন। এরপর আবার ওইখান থেকে আপনি যা ভাবছিলেন তা থেকে লেখা শুরু করুন। এরপর লেখা যখন আপনি মনে করবেন দা এন্ড এসে গেছে, শেষ হয়ে গেছে, তখন আপনি বইটা পড়ুন। বইটা পড়ার পর আপনার যদি মনে হয় যে হ্যাঁ হ্যাঁ এই জায়গাগুলো আমার উন্নতি করা দরকার, তখন আপনি উন্নতি করেন। কিন্তু এর আগে আপনি পড়বেন না, পড়লে আপনি ওটা লিখতেই পারবেন না। এটা আমি বলি। তো এই জিনিসটা করা যদি আগে লিখে ফেলো, লিখে ফেলার পরে এরপর তুমি প্রকাশনীর কাছে যাবা। প্রকাশনীর কাছে গেলে প্রকাশনী তোমাকে ডাকো। জে কে রাউলিং কি করেছেন, তার হ্যারি পটার বইটা প্রায় 13 থেকে 14টা প্রকাশনী তাকে নাকচ করে দিয়েছে। হ্যারি পটার, এই যে তুমি এত বড় একটা ফ্যান্টাসি জগতের যে মানে আমাদের এই যে কৈশোরকালের একটা ফ্যান্টাসি যে জিনিসটা, কিশোর ফ্যান্টাসি বা অ্যাডভেঞ্চারাস যে ব্যাপারটা, এইটা 13 থেকে 14টা তোমার প্রকাশনী ডিক্লাইন করে দিয়েছে যে এই সব জিনিস, এই ম্যাজিক্যাল ম্যাজিক্যাল যে ফ্যান্টাসি এই জিনিসগুলো চলবে না। তখন তোমার হুম। মনে করো প্রকাশনী ধরে নিয়ে গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি অবশ্যই ডিক্লাইনের অপশনে যদি তুমি নাকচ করে দাও তাহলে কি করে তুমি লেখক হবা। তোমাকে অবশ্যই ডিক্লাইনের এই অভিজ্ঞতা নিতে হবে। যে এখন কিছু কিছু রেয়ার কেস থেকে যায়। এখন আমি হচ্ছে বইয়ের জগতে অনেক আগে থেকে ছিলাম, যার কারণে হয়তোবা আমার কোনো প্রকাশনী থেকে আমি ডিক্লাইন হই নাই। কেমন, কিন্তু এর মানে এই না যে কেউই ডিক্লাইন হবে না, অনেকে ডিক্লাইন হবে। ডিক্লাইন গুলো তুমি তোমার আরো শক্তি বা তোমার যে কোনো ইন্সপিরেশন হিসেবে কাজ করে নিতে পারো ওইগুলো। যে হ্যাঁ এবার আমি যেহেতু এখান থেকে ডিক্লাইন হয়েছি, আমি এই জায়গায় অ্যাপ্রোচ করে দেখবো, এই জায়গায় তাদের কি রেসপন্স আসে সেটা আমি দেখবো। এটা এটা তুমি করতে পারো। এখানে বলবো তুমি হয়তোবা এখানে তোমার একটা ভালো জায়গা থাকতে পারে যে তুমি আমার স্কোপে একটা আসতে পারো, এটা একটা ফ্যাক্ট। কিন্তু আমি চাইবো না তোমার ওই স্কোপটা করে দিতে। যে হ্যাঁ আমি তোমাকে মনে করো স্বজন প্রীতি যেটা আমরা বলি, যেমন এই স্বজন প্রীতি দেখায় আমি বলবো যে না হ্যাঁ অর্ঘ ভালো একটা বই লিখছে ইত্যাদি, এরকম আমি করি না সচরাচর। আমি দেখা যায় যদি বইটা যেমন আছে আমি তোমাকে তেমন, যদি এটা মানে খুব কা- কাঠখড় পুড়িয়ে তুমি লিখেছো, তোমার আমি একদম খুব সুন্দর করে প্রশংসা করে ভাসিয়ে দিলাম এমন না। আমি তোমাকে খুব সুন্দর করে সমালোচনা করবো, ক্রিটিসাইজ করবো যে এই জায়গায় তোমাকে উন্নতি করতে হবে, এগুলো এগুলো দেখো তারপর বইটা লিখো। এমনও অনেক রিভিউ আছে, আমি একজন রিভিউকার ছিলাম প্রথমে, হয়তো দেখে থাকবা তো। এমন অনেক রিভিউ আছে, আমি ওই লেখককে বলছি আপনার পড়া উচিত। আহ, তো এই হ্যাঁ, এই আপনার কিছু জিনিসটা ভিডিও হচ্ছে আমি দরকার। দেখছিলাম, বই রিভিউয়ের। হ্যাঁ। আসলেই যারা নিজেদের কাজে খুব ভালো হয়, তারা তাদের মানে তারা যখন কাউকে ফিডব্যাক দেয়, তারা যখন ক্রিটিসাইজ করে, আমার মনে হয় ওইটাকে খুব সুন্দর করে গ্রহণ করা উচিত। এমন না যে আমি মানে হুম। আমার কাছেও অনেকে, যে আমি যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডের অনেকেই আসে। ইভেন মজার ব্যাপার হচ্ছে, এই কালকে অথবা পরশু, মানে গত পরশু আমাকে একজন এসে বলতেছে, ভাই আপনার পোর্টফোলিওর কিছু অংশ বা কিছু সাকসেসের যে ইয়েগুলো আছে ওগুলো আমাকে দেন। তা আমি জিজ্ঞেস করলাম কেন দিব? আমার লিঙ্কডইনে এসে আর কি ইয়ে করছিল। বলে যে ভাই আমি নতুন, আমার তো কোনো পোর্টফোলিও নাই, আমার একটু লাগতো, যদি দিতেন আমার খুব উপকার হতো। সো আমি তাকে এটা দেই নাই। আর আমি তাকে বললাম যে দেখো এটা ঠিক না। তুমি নিজে কাজ করো। হ্যাঁ, তোমার কাজ করতে যদি কোনো কিছু লাগে সেটাতে আমি হেল্প করতে পারি। মানে কোথাও আটকায় গেলে আমি হেল্প করতে পারি। বাট আমি আমার কাজের ইয়া তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি আবার ওইটা মানুষকে দেখাবা, দেখায় তুমি কাজ নিবা। বাট তুমি এখনো প্র্যাকটিক্যালি কাজ করো নাই। ওইটা খুবই আরকি ইয়া হবে না? হ্যাঁ, আমাকে এটা একটা বাজে ব্যাপার। তুমি তুমি জাস্ট কপি করতেছো আমার থেকে। তুমি নিজে কিছু, তুমি ইনোভেট করো, ব্যাপারটা নিয়ে তুমি ইনোভেট করো, তুমি তোমার প্রোফাইল দাঁড় করো, এরপর আমি তোমার প্রোফাইলটা দেখে বলতে পারি যে তোমার প্রোফাইলটা এই জায়গায় উন্নতি দরকার।
তুমি ওটা নিয়ে কাজ হুম। করতে পারো। তুমি আমার প্রোফাইলটা দেখে কি লাভ তোমার? হ্যাঁ, ওটা হ্যাঁ, দিয়ে হ্যাঁ। তুমি কি করবা? হ্যাঁ। সো যে ফিল্ডেই মানে যে ফিল্ডের এক্সপার্টদের থেকে আমি যখনই কোনো কিছু শুনতে গেছি, তাদের থেকে যে জায়গায় আমি ক্রিটিসাইজ পাইছি, ওই জায়গাটা আমি খুব সুন্দর করে নিছি এবং ভিউয়ার্স যারা শুনতেছেন, তারা অ প্রথমত ফিডব্যাক নেওয়ার পিছনে ছোটা উচিত। আমরা অনেকে ফিডব্যাকের পিছনে যাই না। আর 2nd হচ্ছে যে ফিডব্যাকটা আমি পাচ্ছি এক্সপার্টের থেকে, সে যদি ক্রিটিসাইজ করে, সেটাকে সুন্দরভাবে নেওয়াও একটা স্কিল। অ্যান্ড যে ওই জায়গাগুলাতে সুন্দরভাবে নিতে পারে, আমি হুম। দেখছি সেইখানে সে অনেক ভালো করে। অ্যান্ড খুবই আজকে লাইভ এক্সাম্পল আমার সত্যি বলতে আমি মানে মন থেকে যদি বলি, আমার বই লেখার আসলেই ইচ্ছা আছে এবং আমার ইচ্ছাটা এতদিন এইরকমই ছিল যে আমি শুধু একটা নাম বইয়ের মধ্যে নাম দেখব যে লেখক ক্রান্তি বড়ুয়া। আর অন্য কোনো আমার কিন্তু ফ্যাক্ট না। ভাইয়ের সাথে কথা বলার পর এখন আমার আবার রিথিঙ্ক করতে হচ্ছে যে না আসলে আমি যখন একটা YouTube ভিডিও বানাচ্ছি, আমার ১ম এ চিন্তা আসে যে এই ভিডিওটা যদি একজন দেখে তার লাইফে কি হবে? কারণ তার আ এক্সাক্টলি। মোস্ট ভ্যালুয়েবল জিনিসটা সে দিবে সময়। হ্যাঁ? এটার চেয়ে ভ্যালুয়েবল জিনিস আর কোনো কিছুই নেই পৃথিবীতে। সো আমি এখন আবার চিন্তা করছি, আচ্ছা বই সেখানে তো আরো সময়, আরো এফোর্ট লাগে। তো আমি কেন এই ছোট একটা চিন্তা করে আসছি। যেটা আজকের এই পডকাস্ট থেকে আমার অনেক বড় একটা নেওয়া। অ্যান্ড ইয়াং রাইটাররা বা বিগিনার যারা আছে, যারা এই ফিল্ডে আসবে, আই থিংক এটা অবশ্যই নোট করবেন। আর ভাইয়া এটা বিগিনার যারা তাদের জন্যে আরো কিছু যদি টিপস থাকে আপনার বা লেখনি শুরু করার আ জন্য টিপস এইটা লেখনির বিগিনার যারা আছে তাদের ক্ষেত্রে আমি বলব যে বা যদি কোনো বই আপনার কাছে ভালো লাগে, ওই বইটা নিয়ে আগে কিছু লিখুন। কেমন? মানে যদি একদম লেখালেখি আপনি একটা গল্প লিখতে চাচ্ছেন, বা একটা উপন্যাস লিখতে চাচ্ছেন, যেকোনো কিছু লিখতে চাচ্ছেন যারা আছে, তো আপনি আগে হচ্ছে আপনাকে লিখার যে দক্ষতাটা এইটাকে আপনাকে অ্যাবজর্ব করতে হবে। যে হ্যাঁ, আমি লিখতে পারি। ব্যাপারটা আপনাকে আগে ভাবতে মানে ওই কনফিডেন্সটা আপনার ওইখানে গ্রো করতে হবে যে আপনি লিখতে পারেন। এটা নিয়ে আপনি কোনো একটা বই নিয়ে আপনি আলোচনা করলেন। এই আলোচনাটা আপনি দেখলেন যে এই কয়েকটা বই নিয়ে আলোচনা করতে, করতে একটা সময় আপনার কাছে মনে হবে যে এবার আমি একটা গ্রাউন্ড পেয়েছি, একটা জায়গা পেয়েছি যেখান থেকে আমি লিখতে পারবো বলে মনে করি। ওই জায়গা থেকে আপনি তখন লেখা স্টার্ট করবেন। লিখা স্টার্ট করা মানেই না যে আপনি এটা প্রকাশ করতে যাবেন। কেমন? হুম, আমার আমার আরে তুমি জানো না, আমার কাছে অনেক মানুষ আসে যারা হচ্ছে সাজেশন চায়। যে এরা আইসা বলে যে ভাই, আমি একটা বই লিখছি কিভাবে প্রকাশ করব? কেমন? ১ম প্রশ্ন তার এটা আসে। তো আমি তারে বলি যে বইটা কি লিখা হইছে? তো সে বলছে যে না এখনো লিখছি। তো আমি বলছি আপনি লিখা শেষ করুন। তারপর হুম, আমি আপনাকে বলে দেব। তো এই রিসেন্ট মেলার ঠিক আগাগ দিয়ে জানুয়ারির দিক দিয়ে আমার কাছে আসছে একজন লোক দেখা করতে আসছে। খুব ফোন-টোন করে অনেকভাবে আমার নাম্বার-টাম্বার জোগাড় করে তারপর ফোন দিয়ে আসছে। তো আমি তারে বলছি, "আচ্ছা আপনাকে একটা সময় আমি দিতে পারবো। এই সময়টার মধ্যে আপনি থাইকেন এইখানে, আমি আপনার সাথে দেখা করব।" তো দেখা করলাম। তো দেখা করার পর সে বলতেছে যে, "ভাই আমি এরকম, এরকম করছি। এরকম, এরকম জায়গায় আমি আছি। এখন আমি কি করব?" তো আমি তাকে বললাম, "আপনি বইটা পুরোপুরি লেখা শেষ করুন। লেখা শেষ করার পর আপনি পাঠক হিসেবে বইটা পড়বেন। পড়ার পর আপনার কাছে যদি মনে হয় যে বইটা ছাপানো উচিত, তবে আপনি কোন প্রকাশনী রিচ করবেন। প্রকাশনী রিচ করতে আপনার যদি কোনো সমস্যা হয়, তারপর আপনি আমার কাছে আসবেন। আমি আপনাকে ২-১ টা প্রকাশনী দেখায় দেব যে এরা রিচ করবে কিনা। আমি আপনাকে প্রকাশনী ধরে দিতে পারব না, কিন্তু আপনাকে প্রকাশনী পর্যন্ত নিয়ে যেতে পারব।" এটা হচ্ছে হুম। আপনার যে মানে আমার জায়গা, যতটুকু আমি করতে পারি। ওই লোক এরপর আর দেখা করে নাই। সম্ভবত বইটা শেষ হয় নাই করা। এইটা আচ্ছা। হচ্ছে আমাদের সমস্যা। কেমন? যদি তুমি লিখতে চাও, আমি বলব পুরো বইটা তুমি বইটা হোক, একটা গল্পই তুমি লেখো। বিভিন্ন গল্প লেখা শুরু করতে পারো। গল্প দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়। Facebook মাধ্যম যা কিছু আছে, আমাদের কত মাধ্যম আছে, মিডিয়া আছে। হুম, সেখানে তুমি হুম, গল্পটা প্রকাশ করতে পারো। একটা সময় একটা ভ্রান্ত ধারণা ছিল মানুষের যে Facebook এ লেখা দিলে লেখা চুরি হয়। কেমন? এই জিনিসটা। চুরি হতেই পারে। এটা একটা খুব মানে থার্ড ক্লাস একটা জিনিস যে এই Facebook এর ব্যাপারগুলো তোমার, যে এরা লেখা চুরি-টুরি করে নিয়ে যায়। অনেকে কপি করে নিয়ে অন্য জায়গায় নিজের নামে প্রকাশ করে ফেলে। হুম, তোমাকে কোনো কিছু লেখার পর তুমি যখন Facebook এ ছাড়বা, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে এই লেখাটা অন্য কোথাও যাবে। কেমন? এতে আমার কিছু যায় আসে না। তুমি কনসিস্টেন্ট যে লেখাটা, এই লেখাটা তোমাকে চালায় রাখতে হবে। যে আমি লিখতেছি একটা গল্প, একটা কবিতা, যেকোনো কিছু, যেকোনো সামাজিক ইস্যু যা কিছু হোক তুমি লিখতেছো। এই লিখাতে তোমার একটা সময় কনফিডেন্স গ্রো হবে। তুমি তখনই বই প্রকাশ করার মতো জায়গায় যাবা না। তোমার একটা কনফিডেন্স গ্রো হবে যে আমি লিখতে পারছি। আমি একটা গল্প সাজাতে পারছি। এই সাজানোটা হচ্ছে ইম্পোর্টেন্ট। দেখো, আমরা যে কেউ চাইলে কথা বলতে পারছি না। আমাদের ভাষা বাংলা। আমরা বাংলা ভাষায় যেকোনো কিছু আমরা চাইলে লিখতে পারি। একজন শিক্ষিত মানুষ চাইলেই সে লিখতে পারে যেকোনো কিছু। কিন্তু ওই যে সাজানোর যে মেথডটা, হুমায়ুন স্যার এত কেন তোমার ফেমাস আমাদের দেশে? কারণ তিনি খুব সুন্দর করে শব্দগুলো সাজিয়েছেন। তার গল্পটা পড়তে গেলে মনে হয় না যে আমি গল্প পড়ছি। আমার মনে হচ্ছে গল্পটা আমি দেখছি। একটা ক্যারেক্টার এভাবে করছে, এই জিনিসগুলো আমি দেখছি, আমি হাসছি। এই যে গল্পের মধ্যে ঢুকে যাওয়া,
ফ্ললেস ভাবে আমি ঢুকতে পারছি, এই ব্যাপারটা হচ্ছে তোমাকে নিতে হবে, গ্রহণ করতে হবে বা শিখতে হবে, যে কোনো কিছু তুমি করতে পারো এটা, যে আমি লিখতে পারি। এই কনফিডেন্সটা যখন গ্রো করবে তখন তুমি চাইলেই যে কোনো কিছু লিখতে পারবা। এই লেখার পরে তুমি নন ফিকশনে যেতে পারো, রিসার্চ করতে পারো, যে কোনো কিছু তুমি লিখতে পারবা। কিন্তু তোমার যখন কনফিডেন্স গ্রো হবে না, মানে ওই যে একটু লিখেই ভাববা যে আমি প্রকাশ করতে পারি, আমি প্রকাশ করব, এটা তাহলে মনে করো তুমি দেখবা যে কোনোদিনই কোনো গল্প প্রকাশ হয় নাই, কোনোদিনই কোনো বই প্রকাশ হয় নাই, তোমার লেখাই হয়নি। কারণ কি, তুমি চিন্তা করেছো প্রকাশ তো হবেই না, এই ব্যাপারটা থেকে হ্যাঁ, আমি হ্যাঁ। বলবো প্রত্যেকটা বিগিনার অন্তত পক্ষে তুমি এই পর্যন্ত লিখা শেষ করো। তারপর আমার 2023 সালে হচ্ছে প্রথম বই আকারে প্রকাশ হয়। তোমার মনে করো জানি আন্ডার দ্য মিডনাইট সান, যেমন যে কোনো লেখা বই আকারে প্রথম আসে, ওইটা ছিল আমার প্রথম বই। মৌলিক অল্প আলোর গল্প 2024 সালে আসছে, যেটা গল্প সংকলন। এর আগে আমি কত শত শব্দ লিখছি আমার কল্পনার বাইরে। আমি কবিতা লিখছি, আমি দেখা যায় তোমার মনে করো গল্প লিখছি, কত গল্প আমি ফেলে দিচ্ছি, কত গল্প আমি ফেসবুকে লিখছি, কত গল্প, কত লিখা আমার এদিক সেদিক চলে গেছে, কত গল্প, কত ওয়েবসাইট থেকে আমার বলছে ভাই আপনার এই লেখাটা দিন, আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করবো। আমি তাদের নির্দ্বিধায় দিয়ে দিচ্ছি, কোনো টাকা পয়সা কিছু নিই নেই তাদের থেকে, আমি দিয়ে দিছি। কেমন, আমার কাছে এটা মনে হয়েছে আমার লেখাটা যাচ্ছে, আমার হুম, আমার আর হুম। কোনো কিছু নাই, আমার ওই নামটা যাচ্ছে, আমার লেখাটা যাচ্ছে, লেখাটা মানুষ পড়ছে, লেখাটা পড়ে মানুষ আনন্দ পাচ্ছে, এই পর্যন্তই আমার সমস্ত কিছু। এই এত সব আমার কমপক্ষে তোমার এই যে আমার গত একটা মোবাইল ছিল, মোবাইলটা হারাইছে, ওই মোবাইলে প্রায় আমার 700 থেকে 800 নোটপ্যাড ছিল, যেখানে প্রত্যেকটা নোটপ্যাডের সংখ্যা ছিল, মানে যদি শব্দ সংখ্যা ছিল প্রায় 1.5 থেকে 2,000। মানে এগুলো এক একটা গল্প, লিখা, আলোচনা ইত্যাদি অনেক কিছু, কবিতা, এসব জিনিস, এসব আমি আর পাইনি। এটা খুবই দুঃখজনক জিনিস। এরপর আমার কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়েছে, যেখানে আমার কয়েকশো গল্প ছিল এবং আমার অনেক লেখা ছিল, অনুবাদ ছিল। আমার এই বই মেলায় কমপক্ষে 3টি বই বের হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে পরবর্তী 2টা বই বের করতে হয়, একটা বই একদম হারাই গেছে। তো এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক হারানোর কারণে, তোমরা হয়তো শুনে থাকবা এটা, বা আমি ফেসবুকেই বলেছিলাম, যারা যারা আশা করে রেখেছিলেন প্রকাশকরা, তো তারা খুবই দুঃখ প্রকাশ হ্যাঁ, করেছে। হ্যাঁ। তো ওই লেখা হারানোটা খুবই খুবই মর্মান্তিক একটা ব্যাপার। আমি এখনো কম্পিউটারের সামনে বসলে আমার খুব দুঃখ হয়। আমি পুরোনো জায়গায় আমি ঢুকে পড়ি, দেখা যায় আরে এখানে তো লেখা ছিল, কই লেখা, পরে আর মনে পড়ে যায় আরে সব তো লেখা নেই। তো এই এই ব্যাপারটা হয়। তো তোমার লেখা হারাবে, লেখা অন্য কেউ নেবে, কিন্তু তোমাকে লিখতে হবে। লেখার জায়গাটা আমি, আমার মনে হয় যে বা অফিসিয়াল আমার কত, প্রায় অফিসিয়াল প্রকাশিত হয়েছে এমন পেজের সংখ্যা 1500 ছাড়িয়ে গেছে। কেমন, 1500 পেজের উপরে আমি বই লিখে বা পাতা লিখেছি, পৃষ্ঠা লিখেছি। কিন্তু যদি আমি অপ্রকাশিত হিসেব করি, আমার কমপক্ষে মনে হয় 5,000 6,000 পাতা আমি লিখেছি, আমার মনে হবে যে কবিতা টবিতা যা কিছু মিলিয়ে, অর্থাৎ এত পরিমাণ আমি লিখেছি। তো আমি বলবো যারা হচ্ছে বিগিনার আছে তারা লিখুন। অর্থাৎ আপনি যেহেতু লিখতে চাচ্ছেন, আপনার যদি লিখতে কষ্ট হয়, তা আপনি কি করে লেখক হবেন? অবশ্যই আপনাকে হুম, লেখক হতে হলে লিখতে হবে, লিখা জানতে হবে। এমন না যে আপনি প্রথমেই জেনে যাবেন, আপনি লিখবেন। আপনি একটা দেখো, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম একটা উপন্যাস ছিল ঘুণ পোকা। তো আমার পছন্দের একজন রাইটার হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো ওনার ঘুণ পোকা যখন আমি পড়ি, আমার কাছে মনে হচ্ছিল ভাই এই লেখক আর ওই লেখক সেম না। আমার কাছে মনে হচ্ছিল যে এই লেখক কে, এ কি লিখছে। তো আমি তখন পড়ে এটা বুঝতে পারছিলাম। তো তখন আমি প্রথম যখন ঘুণ পোকা আমি ধরি, তো আমার কাছে মনে হচ্ছিল যে না রে, এই লেখক তো এই লেখকের মতো লাগছে না, এটা কি ভুলে কোনো শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা বলে চালাই দিছে নাকি না। তো পরে দেখলাম এটা তো তার প্রথম লেখা। তখন আমি বুঝতে পারছি যে আসলে ঘটনা কি, তিনি লিখতে 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 তার কনফিডেন্স গ্রো করছেন। কেমন। হুম, তো আমি আমি আসলে তুমি যদি খেয়াল করে দেখবা যে ঘুণ পোকার আগেও হয়তো বা শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরো অনেক লেখা লিখছে। তো সেখানে তার আরো গলদ ছিল, আরো অনেক বাজে কিছু ছিল, প্লট হোল ছিল, সাব প্লট হোল ছিল। তার মানে কি, তোমাকে লিখতে হবে। তুমি যদি লেখক হতে চাও, অবশ্যই তোমাকে লেখার এই দক্ষতাটা অর্জন করতে হবে, এবং এবং এটা আমরা বলি রিলেটলেস হিসেবে তোমাকে লিখতে হবে। অর্থাৎ কোনো এখানে গড়িমসি করার কোনো চান্সই নেই যে তুমি ধর এখন লিখতে ইচ্ছে করছে না, আরে না, এটা হুম, এরকম করে তুমি কখনোই লিখতে পারবে না। কারণ তুমি লেখক যদি হইতে চাও, অবশ্যই তোমাকে লিখাই তোমার প্রথম প্রধান এবং বৈশিষ্ট্য, এটা প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। তো তুমি যদি লিখতেই না পারো, তাহলে তুমি কি করে লেখক হইতে চাইবে? মানে লিখতে, মানে একটা জিনিস হচ্ছে পারি না আমি, কেমন, আরেকটা হচ্ছে লিখতে চাচ্ছি না। এটা দুই জিনিস। আমি লিখতে হুম, চাচ্ছি না, আমি লেখক হইতে চাই, এটা খুবই বাজে ব্যাপার না? অবশ্যই আমি লিখবো। দেখা যাবে আমার তুমি সারা জীবনে যা লিখবা তার কিছু অংশ প্রকাশ পাবে। কেমন, হুম, হুম, তার কিছু অংশ দেখা যাবে প্রকাশ পাবে, বাকি অনেক কিছু অপ্রকাশিত থাকবে, যেটা তুমি যদি ফেমাস হও। যেমন রবি ঠাকুরের চিঠি কিন্তু তার প্রথমে প্রকাশ হয় নাই, ধীরে ধীরে পরবর্তী দিকে তার সমগ্র যখন আসছে, তখন তার চিঠি, অন্যান্য যত লেখা আছে, আলোচনা, এই সব জিনিস, রাষ্ট্র ধারণা যা কিছু নিয়ে তিনি লিখেছেন সবকিছু চলে আসছে, কারণ তিনি তখন বিখ্যাত হয়ে গেছেন। তার মানে কি, তোমাকে লিখতে হবে, এরপর কিছু জিনিস প্রকাশ হবে, সেখান থেকে তুমি ফেমাস হবা, তারপরে গিয়ে দেখা যাবে যে তুমি লিখতে পারছো, এবং কনফিডেন্স তোমার ধীরে ধীরে গ্রো করবে। বিগিনারদের ক্ষেত্রে আমার এটাই বলা যে আপনি লেখক হইতে চাইলে অবশ্যই লিখুন, কোনো কিছু না ভেবে আপনাকে লিখতে হবে। লেখার পরে
যদি প্রকাশ করতে চান তখন আপনাকে ভাবতে হবে যে বইটা আসলে পাঠকদের প্রয়োজন কিনা। লেখার ক্ষেত্রে এটা আপনার অভ্যাস, যে আপনি অভ্যাস অনুযায়ী আপনি লিখছেন, কেমন? কিন্তু প্রকাশ করার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে কাদের কথা? পাঠকদের কথা, যে আমার পাঠকদের কথা। পাঠকটা আসলে এই যে আমার বইটা পড়বে তার কি প্রয়োজন আছে কিনা বইটা পড়ার। এই জিনিসটা যদি তুমি চিন্তা করে দেখো, এই জিনিসটা যদি এখনকার যত লেখক আছে, তোমার উদীয়মান যে লেখকগুলো আছে, তারা যদি এই জিনিসটা চিন্তা করতো, বিশেষ করে নারী নারী লেখিকা যারা আছেন আমাদের, তারা যদি এই জিনিসটা চিন্তা করতো, তাহলে আমার কাছে মনে হয় যে অনেক লেখকই একটু ভেবে চিন্তে লিখতেন, কেমন? এখন তাদেরও পাঠক বেজ আছে, আমি তাদের তাদের জায়গাটাও একদম পুরো মানে ওরকম ভাবে দেখতে পারি না, যে নিচু করে দেখতে পারি না, যে তাদের জায়গাটা এরকম যে তাদের অনেক পাঠক বেজ আছে। এখন পাঠক কি চাচ্ছে সেই অনুযায়ী তারা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা যা করছে তাদের পাঠকদের জন্যই করছে। আমি হয়তো তাদের পাঠক নই, কিন্তু অন্যান্য যত পাঠক আছে সে পাঠকরা পড়ছে। এখন সাদাত হোসেনের বই দেখা যাবে অনেক পাঠক আছে, অনেক পাঠক শ্রেণী এই জিনিসটা পড়ছে। আবার অনেক দেখা যায় তোমার সাদাত হোসেন মান্টো, যে মান্টোর বই পড়ছে। এখন এই দুই পাঠককে আমি এক করতে পারবো না। হ্যাঁ, হয়তো তাদের মধ্যে কেউ কেউ পড়ছে, কিন্তু দুই পাঠককে আমি পুরোপুরি এক করতে পারবো না। যে যে মান্টো পড়েছে সে সাদাত হোসেনের বই পড়েই পছন্দ করবে, আবার যে সাদাত হোসেন পড়েছে সে মান্টোর বই পড়ে পছন্দ করবে। বুঝতে পারছো? যে ব্যাপারটা হচ্ছে, তুমি যখন বইটা প্রকাশ করতে যাবা তখন তোমাকে পাঠকের কথা চিন্তা করতে হবে, যে পাঠক আসলে বইটা কেন নেবে, কেন কিনবে, এত টাকা তার, এই টাকাটা সে খরচ করে কেন বইটা পড়বে, এই কারণটা তোমাকে দেখাইতে হবে, এই কারণটা তোমার বইয়ের মধ্যে প্রকাশ করতে হবে। তখন না তুমি সেল করবা। যেমন এই যে আমাদের মার্কেটিং লেভেলে একটা প্রশ্ন থাকে না, যে এই কলমটা সেল করে দেখান তো। তো এই যে কলমটা যে আমি সেল করব, কলমটা সেল করার ক্ষেত্রে আবার কি করতে হবে, কলমটার বৈশিষ্ট্য আমাকে বলতে হবে, যে এই বৈশিষ্ট্য আছে এই জন্য আপনার কলমটা দরকার। হ্যাঁ, আপনার এই এই আমি সাপ্লাই দিচ্ছি, আপনার ডিমান্ড আছে এই জন্য আমি সাপ্লাই দিচ্ছি, এমন না। ব্যাপারটা হচ্ছে কি, আপনার ডিমান্ডটা যে থাকবে, কেন থাকবে, এই ব্যাপারটা আমাকে প্রকাশ করতে হবে। বইয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম, যে সে আমার টাকা নষ্ট করে তার টাকা খরচ করে, সময় নষ্ট করে সে আবার একটা বই পড়লো, বই পড়ার পর তার ভালো লাগলো না, সে তার দ্বিতীয়বার আবার বইটা তুলেও দেখবে না, আমার নামের কোনো বই সে তুলে দেখবে না। কেমন? তার মানে আমাকে যখন প্রকাশ করা চিন্তা করতে হবে, তখন আমাকে চিন্তা করতে হবে কি, যে বইটা পাঠকের কেন প্রয়োজন। আর যখন আমি লিখবো, লিখার ক্ষেত্রে তখন আমাকে ভাবতে হবে যে আমার লিখতে ইচ্ছা করছে, আমি লিখছি, ডাজন্ট ম্যাটার। কেমন? কারণ আমি লিখছি সেটা তো আর খরচ করে কেউ পড়ছে না, কেমন? আমি নিজে পড়ছি, আমার নিজের আনন্দের জন্য আমি লিখছি। আমি অনেক লেখা আমার নিজের আনন্দের জন্য লিখছি। হ্যাঁ, এই যে ফেসবুকে অনেক সময় সামাজিক ইস্যুতে আমি লেখালেখি করি বা লিখা দেই, আমি দিই আমার নিজের আনন্দের জন্য, যে আমার ভালো লাগছে আমি এখন লিখছি, আমার এই অনুভূতি সম্পর্কে জানতে ইচ্ছে করছে আমি এটা লিখছি, আমার এই টপিকে নিয়ে আলোচনা করতে হচ্ছে আমি করছি। কেমন? এটা হচ্ছে আমার ইচ্ছা বা পছন্দের জায়গা। এখানে কিন্তু কি সময় নষ্ট করে টাকা দিয়ে আমার পড়াটা পড়ছে না, তার ইচ্ছে হচ্ছে তাই পড়ছে। ঠিক একই রকম ভাবে বই যখন আমি প্রকাশ করবো, তখন আমার মাথার মধ্যে রাখতে হবে যে আমি কেন এই শব্দটা ইউজ করতেছি, কেনই লেখাটা আমি লিখছি, এই লেখাটা কি সে তার প্রয়োজন কিনা, কোনো পাঠক কিনবে কিনা, এই ব্যাপারটা আমাকে ভাবতে হবে। এবং তখন দেখবে যে আসলে লেখাটা ওরকম গিয়ে দাঁড়াচ্ছে। আর আমার মতে তুমি যখন লিখতে 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 একটা জায়গায় গিয়ে দাঁড়াবা, তখন আমার কাছে মনে হয় যে তুমি ওই কনফিডেন্সটা পেয়ে যাবা যে কেন আমার লেখাটা একটা মানুষ পড়বে। হুম, হুম। কি টেক ওয়ে যদি আমি নেই, প্রথমত আমাকে লিখতে হবে। হ্যাঁ? মানে হুম, লেখার হুম। অভ্যাসটা করতে হবে। অ্যান্ড সেকেন্ড আ যেটা আপনি অনেকবারই বললেন যে, একটা লেখার মাঝে রিড করা যাবে না। আমার লেখাটা একদম এন্ড পর্যন্ত টানতে হবে। হ্যাঁ, তারপরে আমি এসে রিড জানতে হবে। করতেছি। আর থার্ড মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস, আমি যখন লেখালেখির দিকে আসতেছি, ওই প্রকাশ করা বই প্রকাশ হবে কিনা, কোনো প্রকাশনী পাবো কিনা, এই চিন্তাটা না করে আমার লেখাটাকে প্যাশন এর লেভেলে নিয়ে যাওয়া উচিত। সো হ্যাঁ, এগুলো আরকি এক্সাক্টলি। টিপস অর্থাৎ ছিল। তোমার লিখা, তুমি যে লিখা চাইতেছো, দেখো তুমি চাইলেই, আমি তোমার বলবো, তুমি যেটা বললা প্রথমে, অনেকেরই ধারণা আছে এটা, যে আমার একটা বইতে আমার নাম থাকবে, এমনকি আমার নিজেরও ছিল। কেমন? হুম, এখন হুম, আমার নিজেরটা একটু অ্যাসাইড করে পরে পরে বলছি, আগে আগে বলি। অনেকেই তোমার মনে করে চিন্তা করে যে আমার নামটা এখানে থাকলে আমার ভালো লাগবে। কেমন? এখন হুম, ভালো লাগার জায়গা থেকে তুমি একটা বই চাইলেই প্রকাশ করতে পারো। কেমন? তোমার নিজের খরচ দিয়ে একটা বই প্রকাশ করতে তোমার সর্বোচ্চ গেলে দেখা যাবে ২,০০০ টাকাই লাগলো, একটা বই তুমি প্রকাশ করতে পারলা। কিন্তু তুমি কি একটা বই প্রকাশ করতে চাচ্ছ? না। তুমি তখন, তুমি চাচ্ছ কি তোমার বইটা অন্য কেউ যাতে পড়ুক, এটা তুমি চাচ্ছ না। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি অন্য কেউ তোমার বইটা পড়তে চায়, তার মানে আমাকে ওই জিনিসটা ইনপুট করতে হবে, যে রাইট। আমি এই জিনিসটা দিতে চাচ্ছি, ওই জিনিসটা সে পড়বে। তার মানে কি হচ্ছে, তুমি একটা বই চাইলে র্যান্ডমলি তুমি যে একটা যে কোনো প্রেসের দোকানে গিয়ে বলবা যে ভাই আমি এই বইটা প্রকাশ করতে চাই, এইখানে আমার নামটা থাকবে। তুমি দেখবা যে তুমি এক কপি বই তুমি তুমি অবশ্যই বিনে দ্বিধায় এলেই ৫০০-৬০০ টাকা লাগবে, তারা বলবে যে ভাই ৫০০ টাকা দিয়ে আমি করে দেবো না।
500 টাকা দিয়ে তুমি বই প্রকাশ করো। কিন্তু তুমি এটা চাচ্ছ না, তুমি চাচ্ছ কি আমার বইটা যাতে অন্য মানুষও পড়ুক, অন্য মানুষও আমার নামটা সম্পর্কে জানুক। তখন আসলে জিনিসটা উপলব্ধি করতে হবে যে আমি কি দিতে চাচ্ছি। এখন আমি একটা মানে সুন্দর আলোচনা বা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করি। যে সমস্যা আমার নেই। ধরেন YouTube এ কিছু ফলোয়ার হইছে। ঠিক আছে? আমি যদি এখন হুম, চাই হুম। আমি ১০০ টা বই প্রি অর্ডার দেওয়াইতে পারবো। ১০০ টা না ধরলাম ৫০ টা বই প্রি হুম, অর্ডারে রাখতে পারবো। এরপরে আমি একটা যেমন তেন বই পাবলিশ করে দিলাম। ৫০ টা অবশ্যই সেল হয়ে যাবে। প্রি অর্ডার যেহেতু আছে। আরো বেশি সেল হবে এবং আ হুম, আমি যদিও না জেনে বলা ঠিক হবে না। বাট পাবলিকেশন যারা আছে আমি মানে শোনা কথায় আরকি যতটুকু শুনছি যে হুম, 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 এরাও হুম, হুম। এরকম বই অনেক বেশি পাবলিশ করতে চায় যাদের ফলোয়ার অনেক আছে সোশ্যাল মিডিয়াতে এবং আমি দেখছি সালমান মুক্তাদির থেকে শুরু করে এই মুস্তাক, তিশা, হাবি-জাবি এদের বইয়ের সেলও কিন্তু ভালো হইছে। এমনটা না যে ওরা জাস্ট আমি ফলো করি দ্যাটস ইট সেলও কিন্তু ভালো হইছে। সো এই ব্যাপারটা নিয়ে এই, এই যে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার যে একটা অ্যাডভান্টেজ আ আমরা পাচ্ছি এখান থেকে। ঠিক আছে? আমিও যদি ইন ফিউচার করি, সো আমারও বই বিক্রি হবে। সো আই থিংক হুম। আমি প্রথমত জানতে চাচ্ছি যে ওই পাবলিকেশনস এর ব্যাপারে আসলে এটা কতটুকু সত্যি? যে এরা এইরকম লেখক কতটুকু নিতে চায়? আর 2nd যে এই ব্যাপারটার উপর আপনার যদি কোন কথা বলার থাকে। আ গুড কোয়েশ্চেন। খুব একদম কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলছো, জিজ্ঞেস করছো। তো সেক্ষেত্রে হ্যাঁ, বলা যায় কি? আ প্রথমত এটা তো সত্য যে তুমি দেখতেই পাচ্ছ যে ইনফ্লুয়েন্সাররা বই প্রকাশ করতেছে, যেটা তাদের ফিল্ড ছিল না কখনোই। কেমন? হ্যাঁ, তারপরে বইগুলো সেল হচ্ছে। তার মানে প্রকাশনী সেদিকে ধাবিত হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। এটা প্রত্যেক বইমেলাতে তুমি দেখতে পাচ্ছ। তো এটা নিয়ে তো তুমি বুঝতেই পারছো যে তারা করছে আসলে। তো এটার উত্তর দেওয়ার কিছু নেই, সত্য কথা এটা। এরপরে আসি, তারা কেন করে? কেমন? হ্যাঁ, তুমি আ আ যেহেতু মুভি-টুভি দেখো, তুমি দেখবা যে কিছু মুভি হচ্ছে আর্ট ফিল্ম বলা হয়, কিছু মুভি হচ্ছে তোমার কমার্শিয়াল ফিল্ম বলা হয়। কেমন? ২ টা ২ ক্যাটেগরির ফিল্ম। এখন আর্ট ফিল্মে তোমার ফিল্ম সম্পর্কে জানানো হয় যে ফিল্ম আসলে কেমন হতে হবে। আর কমার্শিয়াল ফিল্মে হচ্ছে ঢিসুম-ঢিসুম যা কিছু আছে ওইসব দিয়ে সেসব দিয়ে সে হচ্ছে ইনকাম করতে চায়। অর্থাৎ টাকাটা উপার্জন করতে চায়। হুম? হুম, আমাদের দেশে পাঠক শ্রেণী খুবই কম। আমি ওই হুম, তোমার 2nd কোয়েশ্চেন অ্যান্সার করছি এখন। যে পাঠক শ্রেণী খুবই কম। সেক্ষেত্রে তোমার দেখা যায় ইনফ্লুয়েন্সাররা মানে পজিটিভ দিকটা হচ্ছে ইনফ্লুয়েন্সাররা বই প্রকাশ করে অনেক পাঠক আমাদের দিয়ে দিচ্ছেন। তারা ২ পৃষ্ঠা পড়ুক তবুও একজন সে পাঠক হচ্ছে। কোন মানের পাঠক হচ্ছেন সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু একজন পাঠক সে হচ্ছে। দ্যা ফ্যাক্ট ইজ তুমি যদি চাও এখন একটা বই প্রকাশ করবা যে প্রকাশটা তোমার ১০০ জন ক্রেতা কিনবে। কেমন? তুমি যদি এটা চাও যে ১০০ জন ক্রেতা কিনবে, তুমি এখনো তোমার চাইলে তুমি ২০০-৩০০ কপি তুমি সেল করতে পারবা। তোমার ওই জায়গা আছে, ওই পজিশনে তুমি আছো। কিন্তু তুমি কি চাচ্ছ এই জিনিসটা যে ওই ৩০০ টা বই পড়ার পরে তোমার পরবর্তী যদি কোনো বই আসে এবং বইটা যদি গার্বেজ হয়ে থাকে পূর্ববর্তী, পরবর্তী কোনো বই আসে সেই বইটা কেউ ধরেও দেখবে না। তুমি কি এটা চাও? না, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে তুমি একটা লাইফ টাইম পর্যন্ত তুমি চাচ্ছ স্টেবল থাকতে, স্টে করতে। এখন তুমি যদি চাও যে আমি কিছুটা দিয়ে টাকা উপার্জন করে নিয়ে এসে বইটা সেল করে দেই, তুমি করতেই পারো। এটা তোমার ইচ্ছা। কেমন? এদিক দিয়ে। যদি যদি তোমার ওরকম পাঠক বেস থাকে তুমি করতেই পারো। কিন্তু তুমি কখনোই ওই মানসম্মত লেখক হিসেবে অ্যাডমায়ার্ড হবা না। এখন এখানে কথা আছে। কোনো ইনফ্লুয়েন্সার কি লেখক হতে পারবে না? অবশ্যই হতে পারবে। তার লেখার মান যদি ভালো হয়, অবশ্যই সে লিখতে পারবে। যেমন অন্তিকের যে ব্যাপারটা দেখো, অন্তিক মাহমুদের, অন্তিক কিন্তু প্রায় কয়েক মেলা ধরেই বই প্রকাশ করছে। কেমন? অন্তিক মাহমুদ যে, তো ওর বই কিন্তু বেশ ভালো সেল হচ্ছে। তাম্রলিপির প্রকাশনী প্রকাশ করছে এবং ভালো সেল হচ্ছে। এবং আমি হুম, নিজে একটা বই পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। কমিক জনরার মধ্যে বই পড়ে ভালো লাগছে। আমি দেখা গেছে পরের বার কোনো মেলায় আসলে আমি ওর বইটা নেব। এরকম থাকে। কিন্তু সালমান মুক্তাদি একটা বই বের করেছে, সেই বইটা আমি কখনোই কিনবো না। আমি ২ পৃষ্ঠা পড়ার পরে আমার বোঝা হয়ে যাবে যে বইটা কি নিয়েছে, লিখতে পারে এবং তার ওই কোন ফিল্ড থেকে সে লিখতে পারে। এই ব্যাপারটা আমি প্রমাণ পেয়ে যাব ২, ৩, ৪ পৃষ্ঠা পড়ার পরে। কারণ আমি যেহেতু পড়ুয়া একজন, আমি ভালোভাবে এটা বুঝতে পারবো। তো আমি তার বইটা কিনবো না। কিন্তু যে কিনবে সে কিনবে কিসের জন্যে? তুমি চিন্তা করে দেখছো কখনো? যে তুমি মনে করো সালমান মুক্তাদির সাথে দেখা করবা। এটা কখনো পসিবল হবে? থ্রু একটা র‍্যান্ডম পারসন তুমি ধরো। তুমি একটা র‍্যান্ডম পারসন তুমি সালমান মুক্তাদির সাথে দেখা করবা। পারবা? না। পারব কিন্তু না। যখন সালমান মুক্তাদির মেলায় আসবে, তুমি
300 টাকা দিয়ে একটা বই কিনে ওই বইয়ে একটা অটোগ্রাফ নিলা, একটা ফটোগ্রাফ নিলা, এবং বইটা স্মৃতি হিসাবে তুমি রেখে দিলা, কেমন? হ্যাঁ। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি 300 টাকার মূল্যে তার সাথে দেখা করতে পারছো। তাহসান একবার একটা বই বের করছিল, কেমন? তাহসানের হ্যাঁ। দেখা সচরাচর কেউ সরাসরি পায় না, এরকম একটা মানুষ তিনি। হ্যাঁ, হুম। তো এইরকম হাইলাইটেড পার্সনকে তুমি দেখার জন্য 300 টাকা গচ্ছা তুমি এমনি দিতে পারো। তুমি ওর কনসার্টে দেখা যায় টাকা, দেখা যায় 1000 টাকা 2000 টাকা যাচ্ছে, তুমি ওইটা দিয়ে তুমি তার এক পলক দেখতে পাচ্ছ, কিন্তু এত কাছাকাছি তুমি কখনোই আসতে পারবে না। এটা একটা সুযোগ তোমার কারণে। তুমি এই দিক থেকে তুমি দেখবা যারা বইগুলো নিয়েছে তারা কেউই বইটা পড়ে না। প্রায় মানে 2 থেকে 3% পার্সন হচ্ছে বইটা পড়ে, বাকি যারা আছে কেউই বইটা পড়ে না। তার মানে কি দাঁড়াচ্ছে, বইটা আমি লিখছি কিসের জন্য? পড়ার জন্য। হুম। এখন যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে যে আমি বইটা সেল করার জন্য প্রকাশ করব, তাহলে তুমি উদ্দেশ্য তুমি ওই 1-2 বার সফল হবা, কিন্তু তোমার পুরোপুরি একটা মানে লং টাইমের জন্য তুমি এটা স্টে করতে পারবা না। এরা হচ্ছে উড়োচিঠি। তাহসান সেই 21/22 মেলায় সে প্রথম বই প্রকাশ করছে, এরপর আর কোনো বই প্রকাশ করতে পারেনি কেন? তার ধৈর্য নাই, ওই ব্যাপারটা হয়তো তার ধৈর্য নাই, হয়তো তার লেখা ওই যে মাধুর্যতা বা যে ধৈর্যটা, ওই ধৈর্যটা তার মধ্যে নাই, সে লিখতে পারে নাই পরবর্তীতে। তার ব্যবসা সফল বই গেছে একটা, কিন্তু পরবর্তীতে কেউ হয়তো বা কেনার আগ্রহ করে নাই, কেউ কিন্তু বলে নাই ভাই তাহসান আবার কবে বই বের করবে, এটা কিন্তু কেউ হ্যাঁ। বলে নাই। হ্যাঁ। সবাই কিন্তু হুম। এটা বলছে যে হুমায়ুন স্যার যদি বেঁচে থাকতেন তাহলে তার একটা বই আসলে খুব ভালো হতো, এটা বলছে, কেমন? হুম। কিন্তু কেউ কিন্তু বলে নাই যে সালমান মুক্তাদির এবার বই বের করলো না, যা হলো না কিছু, এটা কিন্তু সে বলে নাই। তার মানে হ্যাঁ। হ্যাঁ। তুমি কোন জায়গায় আছো? সালমান মুক্তাদির সে ভিডিও দিতেছে, তার ভিডিওর অপেক্ষা কেউ থাকতে পারে। তুমি দেখবা যে এই যে এনায়েত স্যার, বুয়েটের টিচার যিনি এনায়েত, হ্যাঁ, হুম। তো হুম। ইনি যদি একটা বই বের করে, সেই বইটা অনেকেই কিনবে, অনেক পাঠকই কিনবে, কারণ তার আলোচনা করার ওই দক্ষতাটা আছে। সে যে কোনো কিছু আলোচনা করলে সেই আলোচনাটা একটা স্ট্যান্ডার্ড থাকবে, স্ট্যান্ডার্ড পর্যায়ে একটা আলোচনা থাকবে, সে ওই বইটা কিনবে, যে কোনো মানুষ ওই বইটা কিনবে। কেনার পরে তার মধ্যে দেখা যাবে 50% বইটা পড়ছে, এবং 50% বইটা পড়ার পর সে এটা নিয়ে আলোচনা করছে, সমালোচনা করছে, এরকম জিনিসগুলো বলবে। কিন্তু সালমান মুক্তাদির একটা বই বের করুক, বা তোমার ধরো মনে করো কোনো একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যারা বইটা বের করুক, এই সালমান, এই কি যেন বলে, ওই যে মুস্তাক তিশা ইত্যাদি যা কিছু আছে, আহ মনে পড়ে না ঠিক। তো এদের মতো যদি কেউ একজন বইটা বের করে, তখন দেখবা যে এই বইটা কেউ আলোচনা করছে না, কেউ সমালোচনা করছে না, কেউ কিছু বলছে না। তার মানে মানে এট দ্য এন্ড অফ দ্য ডে, তুমি যদি লেখক হিসেবে থাকতে চাও, অবশ্যই তোমার লেখা দিয়ে থাকতে হবে। অন্য গ্রাউন্ড দিয়ে তুমি হচ্ছে কি করতেছো, তুমি কিছু ইনফ্লুয়েন্স মানুষকে নিয়ে আসতেছো, যারা ইনফ্লুয়েন্স হয়েছে তোমার ভিডিও দেখে বা অন্যান্য কিছু দেখে, তাদেরকে তুমি বই কেনা আগ্রহ করতেছো। ওই যে ওই জিনিসটা বললাম, তোমার সামনাসামনি পাচ্ছে। যেমন 23-এর মেলায় সম্ভবত অন্তিকের সাথে, অন্তিক মাহমুদ, আমি হুম। আমার এক ছোট বোনের জন্য একটা বই কিনে নিয়ে গেছিলাম, তো ওর জন্য ওই সময় একটা হ্যান্ডশেক করি, মেলা ফাঁকা ছিল, তো আমি লেখক মানুষ সামনে গিয়েছিলাম, তো যাওয়ার পরে ওর সাথে আমি হ্যান্ডশেক করি, হ্যান্ডশেকটা খুবই চমৎকার ভাবে ছিল, অর্থাৎ আমার পছন্দের একটা হ্যান্ডশেক, যেটা খুবই এরকম ইয়া করে যে হ্যান্ডশেক গুলা করি আমি, এবং ও উঠে দাঁড়িয়ে আমার সাথে বা কোলাকুলি যেটা করি আমরা, হাক করেছিল। তো আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছিল। এখন তখন আমি বুঝতে পারি যে মানে ওই সময় আমি বুঝতে পারি যে আসলে কেন একজন র্যান্ডম মানুষ অন্তিকের বইটা কিনবে, সালমান মুক্তাদির বইটা কিনবে, মুশতাক তিশার বইটা কিনবে, বা অন্যান্য বইটা কিনবে। কারণ কি? কারণ সে ভাইরাল হতে চায়, সে অনেক মানুষের সামনে যেতে চায়। এই ব্যাপারটা সে ওই ওই জায়গাটাতে, যে আমি এরে দেখছি, আমি তাহসানকে দেখেছি, আমি মুশতাক তিশাকে দেখেছি, আমি ধরো মনে করো ওই সালমান মুক্তাদিরকে দেখেছি, আমি অন্যান্য অনেক মানুষকে দেখেছি, এই জিনিসটা সে রিয়েলাইজ করতে চায়, ফিল করতে চায়। এই ফিল করার মাধ্যমে তার খরচ কত হচ্ছে? 300 টাকা, সে একটা অটোগ্রাফও 300 পেয়ে টাকা। যাচ্ছে সাথে, হুম। একটা ফটোগ্রাফ, একটা অটোগ্রাফ পেয়ে যাচ্ছে। ফটোগ্রাফ, তার মানে কি অটোগ্রাফ। 300-400 টাকা দিয়ে সে এই জিনিসটা পেয়ে যাচ্ছে। সেই 300-400 টাকা দিয়ে কিন্তু যদি সে চাইতো সালমান মুক্তাদিরকে বা ধরো মনে করো তাহসানকে বা কাউকে, সে কিন্তু ডাকতে পারতো না। পারতো না। হ্যাঁ, ইয়েস। এটা হচ্ছে ফ্যাক্ট। এখন আমি বলবো, যদি তুমি লং টাইম স্টে করতে চাও, তবে অবশ্যই লিখাটা সেল হচ্ছে কিনা এইটার দিকে ফোকাস না করে, লিখাটা কি লিখছো এটার দিকে ফোকাস করো বেশি। আমার মনে হয় একটা ভালো বই অনেক পরে গিয়েও তোমার এটা মানুষের কাছে পৌঁছাবে। যেমন জীবনানন্দ দাশ যখন বেঁচে ছিলেন, তখন কিন্তু তার বই বেশি একটা সেল হয়নি, খুব একটা যে সেল হতো এমনও না, খুব কম মানুষ হুম। তাকে হুম। জানতেন। কিন্তু এখন চিন্তা করো, জীবনানন্দ দাশের কিন্তু কম পাঠক শ্রেণী নেই, এবং হুম। বেশ ভালো একটা এলিট শ্রেণীর পাঠক আছেন। তার মানে কি দাঁড়াচ্ছে, যে তুমি যদি লিখাটায় ফোকাস করো, তোমার ওই ভয় ভীতি যা কিছু থাকে, যে আমার সেল হবে কিনা, এসব আসলে থাকবে না।
কিন্তু তুমি যদি এই জিনিস চিন্তা করো যে ইনফ্লুয়েন্স হয়ে তুমি মনে করো বইটা সেল করার জন্য তুমি লিখে ফেললা, তুমি লিখতেই পারো, তুমি একবার দুইবার লিখবা, কিন্তু এর পরের বার তুমি আর ধৈর্য পাবা না। আর দ্বিতীয় কথা, তখন তোমার কাছে মনে হবে যে না, এই বই লেখার চেয়ে আমার একটা ভিডিও বানানো খুবই সহজ। খুবই সহজ আসলে। নাইস, নাইস, একদম ভালো অ্যান্সার ছিল। আমি আহ, না আসলে ২ দিক আপনি যেভাবে অ্যান্সারটা করলেন আমার পার্সোনালি খুব ভাল লাগলো। কারণ একদিকে তো ওইটাকে অনেকেই মানে এক্সট্রিমে যায় যে না ওইটা খারাপ, ওইটা একদমই বাজে। বাট আপনি কোথাও না কোথাও ওইটার একটা সেলিং পয়েন্ট বললেন যে আসলে তারা বই সেল করতেছে না। কোন না কোনভাবে নিজেদেরকে সেল করতেছে। ওই যে দেখা পাইলাম, ইয়া। ফটোগ্রাফ মান আমিও যদি আমাকে বলত যে ৳৩০০ দিয়ে তুমি তুমি হচ্ছে অন্তিক মাহমুদের সাথে দেখা করবা, একটা ছবি তুলবা, একটা অটোগ্রাফ দিবা। ৳৩০০ তুমি একটা বইও পাবা। সো I would love to take that offer. সো এদিক থেকেও ভালো লাগলো। আর আরেকদিক থেকে ওই যে লং টাইম এর কথা যেখানে অ্যাকচুয়াল লেখক হওয়ার যে কথাগুলো আসতেছিল, সেখান থেকেও জিনিসটা ভালো ছিল। সো হুম। আমরা অনেকক্ষণ কথা বললাম। ১ ঘন্টা পার হয়ে গেছে। সো এর চেয়ে বেশি হ্যাঁ, বড় একটা করা পডকাস্ট জিনিস ঠিক হবে একটা না। জিনিস তুমি লক্ষ্য করছো? হুম, আহ, এই যে তোমার মনে করো এই যে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা সময় আমরা আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে তুমি কিন্তু একবারও হেজিটেট ফিল করো নাই, অথবা তোমার কাছে মনে হয় না যে আমি কোনো কিছু মানে বলতে গিয়ে একটু কেমন যেমন করছি, এরকম কিছু তোমার মধ্যে কিন্তু ফিল হয় নাই। কেন হয় নাই? হ্যাঁ, এটাই হ্যাঁ। হচ্ছে তোমার এক্সট্রোভার্টের রিফ্লেকশন। কেমন এই রিফ্লেকশনটা? আচ্ছা, আচ্ছা। না ক্যামেরার সামনে আমি আবার খুব ভালো কথা বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ। এটা 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 হচ্ছে তোমার খুব সুন্দর ফিল্ড। তবে এটাকে খুব সুন্দর করে সামনে, অর্থাৎ মানুষের সামনে কথা বলাটাকে উপভোগ করতে হবে। দেখো, তুমি একটা বই পড়বা, একটা হুম, বই পড়লে তুমি যতটুকু বুঝবা, একটা মানুষকে তুমি যদি বুঝতে পারো বা একটা মানুষের সামনে যদি কথা বলো, তার থেকে 1000 গুণ বেটার তুমি ওই জিনিসটা রিয়েলাইজ করতে পারবা। তোমার সেলফ ইমপ্রুভমেন্ট ব্যাপারটা সবসময় একটা মানুষের সাথে বেশি হবে। এটা বইয়ের সাথে হবে, অবশ্যই হবে, কিন্তু কথা হচ্ছে তুমি যখন ওটা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবা, তখন দেখবা যে এটা দারুণ একটা এফেক্ট তোমার মধ্যে পড়ছে, তোমার কাজে পড়ছে, তোমার অন্য জায়গায়। একটা ভালো মানুষের সাথে তুমি যদি কথা বলো, পুরো দিনটা তোমার কাছে ভালো লাগবে। একটা ভালো কথা, ভালো আলোচনা যদি তুমি করো, তখন দেখা যাবে পুরো ব্যাপারটা তোমার কাছে খুব ভালো লাগছে, যে সারাদিন তোমার ভালো যাচ্ছে। একটা মানুষের সাথে তুমি কথা বললা, খুব সুন্দর সুন্দর আলোচনা করলা, এবং ওই টপিক গুলো তুমি নিয়ে যে বাসায় গিয়ে তুমি ভালোভাবে মানে রিভাইজ দিলা, তখন দেখলা যে তোমার কাছে খুব ভালো লাগছে। হুম, হুম। আসলে আর কারো সাথে যখন একটু মানে ভালো কথাবার্তা হয়ে বাসায় ফেরা যায় বা বাসারও কারো সাথে যদি ভালো কথাবার্তা হয়ে যায়, সো ওই দিনটা খুব ভালো কাটে অ্যান্ড বাকি দিনের চেয়ে অনেক বেটার হয়। সো এই তো আমরা তাইলে আজকে আহ, এখানে শেষ করি। আরো অনেক বেশি আলোচনা করার টপিক ছিল। কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে হচ্ছে না। I hope কিন্তু সামনে আরো কয়েকবার আসলে আসেন। ওই যে এখানে এখানে সমস্যা হচ্ছে, আমি কথা বলতে ভালোবাসি, দেখা গেছে এখানে কথাই বেশি বলে ফেলছি। না, না, না। আ এটা আমার জন্য সবচেয়ে সহজ কাজ যে একটা প্রশ্ন করে ফেললাম তারপর বলতেই আছে, বলতেই আছে। আমি খুব এনজয় করি এটা। আর আপনি ১ম এ বলছেন না যে আপনাকে ওই যে শুনতে হবে, মানে লিসেনার ভালো হইতে হবে। আমি প্রচন্ড ভালো লিসেনার। আমার সামনে যদি কেউ বলে, "তোকে কিচ্ছু বলা লাগবে না। তুই শুধু শুনবি।" আমি খুব ভালো করে পারবো ওটা করতে। এখানে আবার সমস্যা আছে, তুমি যদি শুধু লিসেনার হও, তখন তারা আবার খেই হারিয়ে ফেলবে। তারা ভাববে যে ভাই আমি শুধু বলেই যাচ্ছি, এ লোক হ্যাঁ, কিছু বলছে না, তখন সে মনে করবে যে আমি লেফট আউট হচ্ছি। তো তখন তোমাকে যতটুকু শুনতে হবে, তার বিপরীতে কিছু বলতেও হবে। কেমন? হুম, চেষ্টা করব এরপর থেকে। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, এই তো এটার ভাইয়া। ইমপ্রুভমেন্ট অবশ্যই আমি নেব। আমি চেক করব হ্যাঁ, যে তুমি কি কতটুকু ইমপ্রুভ করতে পারছো, এটা অবশ্যই। তবে নেক্সট আজকে পডকাস্টে এ এইসব পর্যন্তই। নিয়ে কথা হবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। ভিউয়ার্সরা ভালো থাকবেন। আর ভাইয়ার আচ্ছা ভাই আপনার কিছু বই-টইয়ের নাম বলেন যাতে ভিউয়াররা আহ, আ- আমার বুঝতে পারে। আমার বই হচ্ছে প্রায় প্রকাশিত হয়েছে 5টা। প্রথম বই হচ্ছে জার্নি আন্ডার দ্য মিডনাইট সান, তারপরে সিক্রেট অফ দ্য লেক, তারপর হচ্ছে অল্প আলোর গল্প, তারপর হচ্ছে কিরোগ কিছু রোমহর্ষক ঘটনা, আর এরপর হচ্ছে দ্য লেটার, যার মধ্যে 3টি হচ্ছে অনুবাদ করা, 2টি হচ্ছে মৌলিক, এবং পাইপলাইনে আরো কিছু কাজ আছে। এই সকল কিছুই আমার নাম দিয়ে গুগলে সার্চ করলে পেয়ে যাবে, চ্যাট জিপিটি সার্চ করলে পেয়ে যাবে। পুরো লিঙ্ক টিঙ্ক সব পেয়ে যাবে, কোথায় কি পাওয়া যায়, রকমারি আছে, ওয়াফি লাইফ আছে, অনেক জায়গায় আমার বই পাওয়া যায়, তারা চাইলে ঘরে বসেই অর্ডার করতে পারে। আমিও একটু ঘাটাঘাটি করে আপনার বইয়ের লিংক কমেন্টে ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আপনারা ঠিক। আ কেউ যদি বই-টই মানে আমি জানি আমার যারা পডকাস্ট দেখে তারা বইও পড়ে। কারণ আমার একটা বুক ক্লাব নিয়ে সিরিজও আছে। অ্যান্ড খুব বেশি ভিউ হয় না বাট
অনেকেই আরকি ওই বুক না, ক্লাবের তোমার পডকাস্ট গুলো আমি আসলে এনজয় করি। অনেক ভালো ভালো মানুষ আসেন এবং বেশ সুন্দর কথা হয়, আলোচনা হয়। এটা আমিও এনজয় করি। অনেক কিছু শেখার থাকে সেখানে। থ্যাংক ইউ। অ্যান্ড এই তো আর লম্বা না করি। তো থ্যাংক ইউ। ওকে, আবার আসিয়েন। দেখা হবে ইন আবার ফিউচার।